হ্যাঁ, তাহলে দেখো আজকে আমরা শুরু করব উইভার। মনে রাখবে উইভারের শস্য সমন্বয়। এখন এই যে উইভার, জেসি উইভারের আমরা কথা পড়ি, সেটা ওনার নাম হচ্ছে কি জন ক্যারিয়ার উইভার। ওনার আসল নাম জিসি উইভার। জিসি উইভার ওনার আসল নাম আর কি, জিসি উইভার। জন ক্যারিয়ার উইভার একজন আমেরিকান প্রফেসর ছিলেন। তো ব্যাপার হচ্ছে গিয়ে এই যে শস্য সমন্বয়, অ্যাকচুয়ালি শস্য সমন্বয় বলতে কি বোঝায় আমরা প্রথমে ডেফিনেশনটা জানবো, তারপর পরে শস্য সমন্বয় কিভাবে নির্ণয় করা হয় সেটা আসবো। ঠিক আছে, তো শস্য সমন্বয় দেখো আচ্ছা, আমি পরে রিপ্লাই দিয়ে দেবো, তোমরা মেসেজে কিছু কমেন্ট লিখে রাখো, আমি পড়ানোর পরে তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা থাকবে সেগুলো আমি বলে দেবো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই যে তোমার ক্রপ কম্বিনেশন জিনিসটা কি না। ক্রপ কম্বিনেশন বলতে এক কথায় ডেফিনেশন আমরা বলতে পারি যে কোনো একটি কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ক। তার মানে যদি আমি সোজা ভাষায় বলি, এটা তো ভূগোলের ভাষায় বললাম, ওনার ভাষায় বললাম, তার মানে হচ্ছে কি একটা অঞ্চলে, কোন একটা অঞ্চলে কৃষি জমিতে কি কি ফসলের চাষ হচ্ছে বা কি কি শস্যের চাষ হচ্ছে, একসাথে একসাথে কি কি ফসলের চাষ হচ্ছে, সেইটা যখন আমরা ম্যাথমেটিক্যাল মাধ্যমে উপস্থাপন করছি, তখন সেটাকে আমরা ক্রপ কম্বিনেশন বলছি। তাহলে ক্রপ কম্বিনেশন আর কিছুই না, যেখানে হচ্ছে কি বিভিন্ন ফসলের কোন একটা কৃষি জমিতে বিভিন্ন ফসলের বন্টন দেখানো হয়, সেটাকেই বলা হয় ক্রপ কম্বিনেশন। এখন হচ্ছে কি ক্রপ কম্বিনেশনটা মনে রাখবে তার আগে যে ওয়েভার ওয়াজ দ্য ফার্স্ট জিওগ্রাফার হু ইউজ statistical techniques to show the combination based on the study of USA। তার মানে হচ্ছে গিয়ে এই যে জিসি ওয়েবার প্রথম কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেথড ব্যবহার করে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করে, মনে রাখবে এটা কোশ্চেনে দেয় 1 নাম্বার, যে কে প্রথম স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করে ক্রপ কম্বিনেশনকে দেখিয়েছিলেন। তো এটা উত্তর হবে কি জেসি ওয়েবার। একটা তোমার হচ্ছে কি তোমার 1 নম্বরের এমসিকিউ মতো হতে পারে, সেটা আমি বলে দিলাম। সেটা হচ্ছে গিয়ে উনি প্রথম স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করেন। এখন আমরা ক্রপ কম্বিনেশন বা সমন্বয় কেন পড়বো, কেন পড়বো? প্রথমত হচ্ছে কি কোনো একটা অঞ্চলে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্রপ শস্য সমন্বয় বলতে আমরা কি, এখন হচ্ছে কেন পড়বো। কেন পড়বো আমরা বলতে পারি যে কেন আমরা ক্রপ কম্বিনেশন বা হচ্ছে শস্য সমন্বয় পড়বো। তাহলে প্রথমত হচ্ছে কি শস্যের বন্টন জানা যায়। শস্যের বন্টন লিখো, যে প্রথমত হচ্ছে কি শস্যের বন্টন জানা যায়। শস্যের শস্যের বন্টন জানা যায়, তার মানে হচ্ছে কোন একটা অঞ্চলে কিসের চাষ হচ্ছে বন্টন জানা যায়। যেমন ধরো, আমাদের অঞ্চলে কি হবে, ধান হবে, ধান হবে, গম হবে, ঠিক আছে, গম হবে, সরিষা হবে। তার মানে হচ্ছে কোন একটা অঞ্চলে যে সমস্ত শস্যের চাষ হচ্ছে তার বন্টন আমরা জানতে পারছি একটা। 2 নম্বর হচ্ছে গিয়ে, 2 নম্বর হচ্ছে গিয়ে কি জানা যাবে না, শস্যের আধিপত্য। শস্যের আধিপত্য সম্বন্ধে জানা যায়। আধিপত্য জিনিসটা কি না, শস্যের শস্যের আধিপত্য সম্বন্ধে জানা যায়। আধিপত্য এই জিনিসটা কি, আধিপত্য জিনিসটা কি না, আধিপত্য হচ্ছে কি কোন শস্যটাতে চাষ করছি আমরা, যেটাতে সব থেকে বেশি প্রোডাকশন পাচ্ছি। যেমন ধরো আমাদের এখানে যদি বলি, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কি হয়, বর্ষাকালে ধানের চাষ বেশি হয়। তাহলে ধান এখানে সব থেকে বেশি আধিপত্য বিস্তার করে। ঠিক আছে, ধান আধিপত্য বিস্তার। শীতকালেও ধরো বোরো ধানের চাষ করা হচ্ছে। তার মানে শস্যের আধিপত্য, কোন শস্যটা ওই অঞ্চলে কোন একটা সার্টেন কৃষি জমি আছে, এই কৃষি জমিটাতে সারা বছরে কোন শস্যটা সব থেকে বেশি আধিপত্য বিস্তার করে আছে। ঠিক আছে, 2 নাম্বার। 3 নাম্বার কি জানতে পাচ্ছি না, ওই কৃষি অঞ্চলটার কি জানতে পাচ্ছি, ওই কৃষি অঞ্চলের গুণগত মান, ও উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতা জানা যায়। উৎপাদন ক্ষমতা জানা যায়। ঠিক আছে, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে গিয়ে চাষ আবাদের কি রকম অবস্থা, চাষ আবাদের অবস্থা সম্বন্ধে জানা যায়। 4 নাম্বার এদিকে লিখছি, 4 নাম্বার চাষ আবাদের
অবস্থা জানা যায়। ঠিক আছে, 5 নম্বরে আমরা বলতে পারি যে ওই অঞ্চলের ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা করতে পারি। ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা করা যায়। কৃষি পরিকল্পনা করা যায়। তাহলে দেখো এই মেইন 5টা, ঠিক আছে। চাষাবাদ আমাদের অবস্থা জানা যায়। এই যে কৃষি অঞ্চলের গুণগত মান, কৃষি অঞ্চলের গুণগত মান বলতে এখানে বলছে যে যে অঞ্চলটায় চাষ হচ্ছে, যে মাটিতে চাষ হচ্ছে সেই মাটির গুণগত মান জানা যায়, উৎপাদন ক্ষমতা জানা যায়, উর্বরতা জানা যায়, এই সমস্ত জিনিসগুলো। তাহলে এই 4টি হচ্ছে মেন, এই 5টি বা 4টি হচ্ছে কি মেন পয়েন্ট যে আমরা কেন ক্রপ শস্য সমন্বয় করব। তার আগে বলে দিই যে এই তত্ত্বটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের উপর স্টাডি করা হয়েছিল এবং দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এটাও একটা কোশ্চেন মনে রাখবে এমসিকিউ, যে এই ওয়েবারে যে তত্ত্ব সমন্বয়, ক্রপ সমন্বয় যে তত্ত্বটা, সেটা কোন অঞ্চলের উপর স্টাডি করা হয়েছিল। সেটা হয়েছিল তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মধ্য পশ্চিম অঞ্চল আছে সেই অঞ্চলে স্টাডি করা হয়েছিল। এবং তত্ত্বটা কি, তত্ত্বটা একটা বলা হয়নি 1994 না 1954 সালে। তত্ত্বটার নাম ছিল হচ্ছে কি দ্য ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট। The crop combination of middle west এই নামে পাবলিশড হয়েছিল। এই নামে তত্ত্বটা পাবলিশড হয়েছিল। তাহলে এটাও কিন্তু কোশ্চেনে দেখা, দ্য ক্রপ কম্বিনেশন অফ মিডল ওয়েস্ট, এটা লেখা আছে দ্য ক্রপ কম্বিনেশন অফ মিডল ওয়েস্ট। এটা 1954 সালে পাবলিশড হয়েছিল। ঠিক আছে, ওনার স্টাডি এরিয়া ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য যে পশ্চিমাঞ্চলটা আছে সেই অঞ্চলটা ওনার স্টাডি এরিয়া ছিল। ঠিক আছে, উনি কেন দিয়েছিলেন না কোনো একটা অঞ্চলে শস্যের বন্টন জানা যায় এবং শস্যের আধিপত্য সম্বন্ধে আমরা জানতে পারি। 3 নম্বর কৃষি বা মৃত্তিকা অঞ্চল, মৃত্তিকার যে গুণগত মান এবং উৎপাদন ক্ষমতা সেটা আমরা জানতে পারি। এবং 4 নম্বর চাষাবাদের অবস্থা জানতে পারি যে সেখানে কিরকম আমরা ফলন পাবো, কোনটা লাগালে আমাদের তোমার হচ্ছে কি প্রফিট বেশি হবে। 5 হচ্ছে কি ভবিষ্যৎ করা যায় যে যদি এই অঞ্চলটার কিছু সমস্যা আছে তাহলে হচ্ছে অঞ্চলটা মডিফাই করার জন্য কোন কোন জিনিসগুলো আমার এই জিনিসগুলো। তাহলে সুতরাং এটা আমরা কেন পড়লাম, যে ক্রপ কম্বিনেশন কেন পড়বো। এইবারে দেখো ক্রপ কম্বিনেশন নির্ণয়ের পদ্ধতি কি। ক্রপ কম্বিনেশনের নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়। যে সূত্রটা বের করা হয় সেই সূত্রটা আগে লিখি। সূত্রটা হচ্ছে গিয়ে সূত্র সমান লিখো, এটা হচ্ছে গিয়ে সামেশন, এটা হচ্ছে সামেশন ডি স্কয়ার বাই এন। ঠিক আছে, সামেশন ডি স্কয়ার বাই এন। পর বিভিন্ন সময় এই তত্ত্বটা, এই যে সূত্রটা এটা কিন্তু বিভিন্ন সময় মডিফাই করা যায়, সেটা লাস্টে আসবে। বিভিন্ন সময় দই মডিফাই করেছেন, রফিউল্লাহ মডিফাই করেছেন, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। সুতরাং সূত্রটা হচ্ছে গিয়ে সামেশন, এটা সামেশন ডি স্কয়ার বাই এন। এখন ডি স্কয়ারটা কি, এই ডি স্কয়ারটা কি, এই ডি স্কয়ারটা হচ্ছে গিয়ে পার্থক্য। কার মধ্যে পার্থক্য, এই ডি স্কয়ারটা হচ্ছে গিয়ে তাত্ত্বিক মান, আসছি আমরা তাত্ত্বিক মান, এবং 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 সার্ভে করার পর যে মানটা পাবো, তাত্ত্বিক মান এবং প্রকৃত মানের পার্থক্য মানে বিয়োগ, প্রকৃত মানের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ পার্থক্যের ইয়েটা আর কি স্কয়ারটা, ডি স্কয়ার। ঠিক আছে, সামেশন মানে হচ্ছে যোগফল, সেটা সবাই জানো, এটা স্ট্যাটিস্টিক আমরা পড়েছি। সামেশন মানে হচ্ছে গিয়ে যোগফল, আর এন মানে হচ্ছে গিয়ে তোমার, সামেশনটা আমি লিখছি না, এন মানে হচ্ছে নাম্বার অফ ক্রপস, মানে কতগুলি শস্যের চাষ হচ্ছে, কতগুলি শস্যের চাষ হচ্ছে, চাষ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই সূত্রটা দিয়েই কিন্তু সবকিছু বেরোবে। সুতরাং এইখানে একটা জিনিস লেখা আছে তাত্ত্বিক মান, তাত্ত্বিক মান এবং প্রকৃত মান। এখন এই তাত্ত্বিক মান জিনিসটা কি, তাত্ত্বিক মান জিনিসটা কি, ধরো এই একটা ল্যান্ড আছে, কৃষি জমি আছে,
ঠিক আছে, এটা কৃষি জমি আছে। এই কৃষি জমিটাতে বছরে বছরে তোমার একটা ফসল চাষ করা হচ্ছে। তার মানে কি এই কৃষি জমিটা তুমি 100%ই ব্যবহার করছো, 100%ই ব্যবহার করছো, এই কৃষি জমিটা তুমি 100%ই ব্যবহার করছো। এই যে মানটা, একটা ফসল লাগাচ্ছ তুমি 100% ব্যবহার করছো, এই যে মানটা 100% ব্যবহার করছো, এটা হচ্ছে কি তোমার তাত্ত্বিক মান। এইবারে ধরো তুমি যদি দুটো ফসলের চাষ করো, তখন কি হবে, জমিটা ভাগ হয়ে যাবে। ধরো এখানে এখানে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেলে কি হবে, তাহলে 100% আমি করছিলাম আগে চাষ, এখন যদি ভাগ হয়ে যায় 100/2, তাহলে কত হবে, এটা 50%। 50%। এইবারে ধরো যদি আমি তিনটে করি, তিনটে করলে কি হবে, তিনটে করলে কি হবে, তিনটে করলে এটা কি হবে, তিনটে করলে এটা ভাগ হয়ে যাবে 100/3, তাহলে কত হবে, 33.3333%। আমরা জানি এটা আরো বেরিয়ে যাবে। তাহলে দেখো আবার যদি চারটে করি, ধরো এই কৃষি জমিটাই যদি চারটে ভাগে আমি ভাগ করি, তাহলে কি হবে, তাত্ত্বিক মান 100/4, তাহলে কত হবে, 25। আবার যদি ধরো এটা বাড়িয়ে যেতে পারো তুমি, 100/5 করো, তাহলে কি হবে, তাত্ত্বিক মান 20 হবে। 20 হবে, কারণ সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। তাত্ত্বিক মান এটাই, যেটা হচ্ছে গিয়ে ফসলের জন্য যখন জমিটা সমান ভাগে আমরা ভাগ করে দিই, ফসলের জন্য যখন জমিটা আমরা সমান ভাগে ভাগ করে দিচ্ছি, তখনই সেটা হয়ে যাচ্ছে তোমার তাত্ত্বিক মান। ঠিক আছে, এখন এই তাত্ত্বিক মানের সাথে প্রকৃত মানের পার্থক্য হচ্ছে কি ডি স্কোয়ার। এইবার ব্যাপারটা দেখো কি হবে, তাহলে আমরা এটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে আমরা এই তাত্ত্বিক মানটা পাচ্ছি কিভাবে। না, যদি আমরা এক ফসল চাষ করি, একটাই ফসল পুরো অঞ্চলটাতে চাষ করি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 100%, কারণ ওর প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তারপরে যদি দুটো ফসল চাষ করি, তাহলে কি হবে, এই যে অঞ্চলটা ভাগাভাগি হয়ে গেল এবং অঞ্চলটা হচ্ছে গিয়ে 50%। তারপরে কি হলো, তিনটে হয়ে গেল, কত হবে, 100/3, তাহলে হবে 33.33%। আবার যদি চারটে ভাগে ভাগ করি, তাহলে কি হবে, চারটে ভাগে ভাগ করলে 25×4 মানে হচ্ছে গিয়ে 25% হয়ে যাবে তাত্ত্বিক ভ্যালু। আর হচ্ছে গিয়ে তোমার 100 যদি হয়, আর যদি পাঁচটা ফসলের চাষ করি, তাহলে সেটা হবে 20। ইজি, এটা সহজ ব্যাপার, এটা আশা করি তোমরা বুঝে যাবে, এটা অসুবিধা হবে না। তাহলে মনে রাখবে, এই জিনিসটা মনে রাখবে যে এক ফসলের বেলায় এগুলোর থেকে নর্মালি কোশ্চেন দিয়ে দেয়। অনেক পরীক্ষাতে আমি দেখেছি, তামিলনাড়ুর পরীক্ষাগুলোতে এগুলো দিয়ে দেয়। কিরকম দেয়, ধরো এক ফসল এক ফসল বা মনোক্রপ আমরা বলতে পারি, এক ফসলের জন্য তাত্ত্বিক মান কত, না 100, এটা লিখে রাখবে। এক ফসলের জন্য তাত্ত্বিক মান 100, ঠিক আছে, 1 নম্বর। তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দ্বি ফসলের জন্য কোনো দুটো ফসলের জন্য কত হবে, 100/2 = 50। ঠিক আছে, 50% দিলাম। 3 নম্বরে কি হবে, যদি তিনটে ফসল চাষ করি, তাহলে ত্রিফসলে কি হবে, এটা এটা হবে 33.33। ঠিক আছে, এরপরে কি হবে, যদি চারটে ফসল আমরা চাষ করি, সেক্ষেত্রে কি হবে, চতুর্থ শস্য বা এগুলো ফসল, এগুলো শস্য লিখতে পারো, চতুর্থ ফসল বা শস্য লিখতে পারো। কত হবে, চতুর্থ ফসলে যদি চাষ করো কত হবে, তাহলে এটা হয়ে যাবে 25। এটা হচ্ছে কি সব তাত্ত্বিক মান। আর 5 নম্বরে থাকবে যদি পঞ্চম ফসল যদি আমরা চাষ করি, তাহলে সেটা হবে 20। ঠিক আছে, এইবার ব্যাপারটা দেখো, এই যে এই ভ্যালুগুলো যে বেরোলো এখন, এইগুলো নিয়ে আমার কাজ, এগুলো নিয়ে কাজ, এগুলো হচ্ছে তাত্ত্বিক মানে, তার মানে এগুলো আগে থেকে আমার ফিট করা আছে। কোনো একটা অঞ্চলে যদি আমি দ্বি ফসলের যদি চাষ করি, তখন আমরা এই মানটাকে নেব, এই মানটার উপর ক্যালকুলেট করব। যদি এক ফসলের চাষ করি, সুতরাং এই মানটার উপর ক্যালকুলেট করব। কোনো অঞ্চলে যদি তিনটে ফসলের চাষ করি, সুতরাং এই মানটার উপর ক্যালকুলেশনটা হবে। চারটে ফসলের চাষ করলে এই মানটা, পাঁচটা ফসলের চাষ করলে এইটা, এইটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাবে, আর এটা আস্তে আস্তে কমে কমে আসবে। ঠিক আছে, এখন এইগুলো তাত্ত্বিক মান। এখন ধরো আমি বইয়ের থেকে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে ধরো আমার 5টা ফসল আছে, 5টা নিয়েছি, তাহলে 5টা ফসল আছে। এটা ধরো আছে, প্রথমেরটাতে আছে ধান, গম, আখ, পাট, ডাল। তাহলে এটা ধরলাম ধান আছে, মোটা হয়ে যাবে। ধান আছে, গম আছে,
পাট আছে, ধান আছে, গম আছে, পাট আছে, ধান আছে, গম আছে, আখ হবে, এটা আখে করো বা যেটা তো খুশি করতে পারো। আখ, আখ। চতুর্থ ফসলে আছে পাট, আর পঞ্চম ফসলে তোমার আছে হচ্ছে কি ডাল। এই যে শস্যগুলো ধরো কোনো একটা অঞ্চলটাতে চাষ হয়, ঠিক আছে, কোনো একটা অঞ্চলে চাষ হয়। এইবারে ধরো যেখানে চাষ হচ্ছে সেখানে তুমি ডাটা আনতে গেছো, ডাটা আনতে গিয়ে দেখলে যে যেখানে আমি ধান চাষ হচ্ছে সেখানে ও জমি কতটা নিয়ে নিচ্ছে, না ও জমিটার টোটাল ও নিচ্ছে 49%। এই যে এটা নিচ্ছে 49%, 49% ও কিন্তু জমি নিচ্ছে। ঠিক আছে, দ্বি ফসলে কি গমের কত জমি নিচ্ছে, না গম জমি নিচ্ছে হচ্ছে কি তোমার 21%, গমে হচ্ছে 21%। এটা সার্ভে করার পর, বারবার বলছি এটা হচ্ছে সার্ভে করার পর। ঠিক আছে, তারপর একটা হচ্ছে 18, 18 কত হলো, তারপর একটা হবে 7, টোটাল 100 হবে। তারপর একটা হচ্ছে পঞ্চমে হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, 5 সার্ভে করতে গিয়ে তুমি দেখলে এক ফসল ধান চাষ যেখানে হচ্ছে সেখানে 49% হচ্ছে গিয়ে ধানের চাষ, 21% এলাকাতে হচ্ছে গিয়ে তোমার যদি সবগুলো একসাথেই হচ্ছে গমের চাষ, আর ত্রিফসলে হচ্ছে গিয়ে তোমার আখের হচ্ছে 18%, আর চায় চতুর্থ ফসলের পাট যেটা আছে 7%, এবং ডাল আছে 5%। এখন তুমি ধরে নাও যে আমরা একটা একটা করে ক্যালকুলেশন করবো। ধরো এই যে এক ফসল এটা আছে, এক ফসল ধান, ঠিক আছে, এই ধান এটা হচ্ছে গিয়ে প্রকৃত মান, এটাকে আমরা বলতে পারি প্রকৃত মান, যেগুলো এখানে লিখেছি এটা হচ্ছে প্রকৃত মান, আর এটা হচ্ছে কি তোমার তাত্ত্বিক মান। এখন এই প্রকৃত মান এবং তাত্ত্বিক মান থেকে আমি কিন্তু সমস্ত কিছুটা বের করতে হবে। এখন ধরো এই মনোক্রপের ক্ষেত্রে বা এক ফসলের ক্ষেত্রে তুমি তুমি কি বের করবে, তুমি ক্রপ কম্বিনেশন বের করবে। ঠিক আছে, এখানে কি হবে, ধরো এখানে সূত্রটা কি বলেছে, সামেশন ডি স্কোয়ার বাই এন, সামেশন ডি স্কোয়ার বাই এন। তার মানে আমি একটু মুছে দিয়ে দেখাতে সুবিধা হবে, সামেশন ডি স্কোয়ার বাই এন। তার মানে এখানে কি আছে, এখানে আমি ফার্স্ট ফসল যে মনোক্রপ লিখতে পারি, এক ফসলি বা মনোক্রপ, সংক্ষেপে আমি লিখলাম মনোক্রপ। কি বলেছে, সামেশন ডি স্কোয়ার, এখানে যেহেতু একটাই ফসল চাষ হচ্ছে সেহেতু সামেশন যোগের কিছু ব্যাপার নেই। মনোক্রপের ক্ষেত্রে কি হবে, ডি মানে কি বলেছিলাম, ডি মানে হচ্ছে প্রকৃত মানের সাথে তাত্ত্বিক মানের সাথে প্রকৃত মানের বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে আমরা আমরা লিখতে পারি, এই ব্র্যাকেট দিতে পারি, এটা হচ্ছে প্রকৃত মান, এই যে এটা প্রকৃত মান, প্রকৃত মান কত, না 100, প্রকৃত মান 100 হয়েছে। তাত্ত্বিক মান কত, সরি এটা হচ্ছে সরি তাত্ত্বিক মান আর এটা হচ্ছে প্রকৃত মান, তাহলে তাত্ত্বিক মান কত 100, প্রকৃত মান কত 49। ডি স্কোয়ার, যেহেতু ডি স্কোয়ার আছে, যেহেতু ডি স্কোয়ার আছে সব স্কোয়ার হবে, বাই কি আছে, বাই এন, এনে কি হবে, না এখানে বলেছে একটা ফসলের ক্রপ কম্বিনেশন। ঠিক আছে, যদি এক, সুতরাং 1 দিয়ে ভাগ হবে এখানে, সুতরাং এটা এটা করলে কত হবে, এটা হবে 51, 51, 51 বাই 1 তার স্কোয়ার। সুতরাং 51 যদি স্কোয়ার করো কত হবে, 51 যদি স্কোয়ার বের করো কত হবে, এটা আমি বলে দিচ্ছি। 51 স্কোয়ার বের করলে তোমার হবে 2601, 2601, এটা 2601। সেরকম ভাবে এটা একটা ক্রপের ক্ষেত্রে গেল, মনোক্রপের ক্ষেত্রে গেল। সেরকম ভাবে যদি আমরা দ্বি ফসলের বের করি বা দ্বি শস্যের বের করি কি হবে, দ্বি শস্যের ক্ষেত্রে কি হবে, তখন আমরা এই বেসটাকে নিয়ে করব। যেহেতু দ্বি শস্যের বের করছি, এটা হচ্ছে কি তোমার তাত্ত্বিক মান, আর এটা হচ্ছে কি তোমার কি মান, প্রকৃত মান। তাহলে দ্বি ফসলে কি হবে, এটা 1 নাম্বার গেল। দ্বি ফসলে কি হবে, না দ্বি ফসলে কি হবে, দ্বি ফসলে হচ্ছে কি তোমার ডি স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটার সাথে হবে, এই দুটোর সাথে দ্বি ফসল মানে এই দুটো তো নিয়ে হবে। তাহলে কি হবে, এখানে দেখো এখানে 50 হচ্ছে কি বেস, যেহেতু কি বলেছে এই দ্বি ফসলের বের করতে বলেছে। তাহলে কি হবে, এখানে 100 লিখেছিলাম, দেখো 100 কেন লিখেছিলাম, কারণ এখানে একটাই ফসলের চাষ হচ্ছিল। এইবারে কি হবে, এইখানে আছে তাত্ত্বিক মান কত, যদি দ্বি ফসলের কম্বিনেশন বের করি সেক্ষেত্রে হবে দেখো 50, 50, এটা যে সেকেন্ড সেকেন্ড, এটা হবে 50 হয়েছে, 50 একটা লিখলাম। এইবারে কি হবে, 50 মাইনাস কত হবে, এখানে প্রথমে কত আছে, প্রথমে এর কত আছে
এক ফসলের ধানের কত আছে 49%, তাহলে আমরা লিখলাম 49%। প্রত্যেকটা একই নিয়মে হবে, দিলাম। যেহেতু সামেশন এখানে বলা আছে, এখানে দুটো ফসল আছে, সুতরাং এখানে যোগ হবে, সামেশন মানে যোগ করলাম। ঠিক আছে, এটা স্কোয়ার অবশ্যই হবে। ঠিক আছে, স্কোয়ার কিন্তু প্রত্যেকটাই হবে, এটা স্কোয়ার হবে। তারপরে কি আছে, তারপরে আবার দিলাম 50 মাইনাস করলাম। প্রকৃত মান কত আছে, প্রকৃত মান এখানে কত আছে, গমের ক্ষেত্রে প্রকৃত মান কত আছে, না গমের ক্ষেত্রে প্রকৃত মান আছে 21, সুতরাং এখানে 21টা দিলাম। 21 তার স্কোয়ার বাই কত হবে, বাই কত হবে, বাই আমরা এখানে দুটো ফসলের বের করছি, নাম্বার অফ ক্রপস, সুতরাং এখানে হবে 2। ঠিক আছে, এটা বেরিয়ে কত আসবে, আমি সরাসরি বলে দিচ্ছি অ্যানসারটা। এটা বেরিয়ে তোমার আসবে হচ্ছে কি তোমার এটা হবে 4 to 1, 4 to 1, এগুলো মনে রাখবে। এটা বেরোলো, এটা বেরোলো, এটা হয়েছে। তাহলে আমরা দুটো শস্যের পেলাম, এবার তিনটে শস্যের বেলায় কি হবে দেখো, তিনটে শস্যের বেলায় আমার এটা থাক, এটার আমরা লিখে রাখি অ্যান্সার গুলো। তাহলে প্রথমটা তো আমরা পেয়েছিলাম, পরে সুবিধা হবে বোঝাতে। মনোতে কত পেয়েছিলাম, মনোক্রপে কত পেয়েছিলাম, এসডি সমান, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা সূত্র সমান ক্রপ কম্বিনেশন লিখতে পারি, অথবা এসডিও লিখতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। তাহলে হচ্ছে গিয়ে তোমার ক্রপ কম্বিনেশন লিখে দাও যে এসডি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা ক্রপ কম্বিনেশনও অনেক জায়গায় লেখা থাকে। তো প্রথমে মনোকালচারে আমরা কত অ্যান্সার পেয়েছিলাম, না মনোকালচারে পেয়েছিলাম 2601। সেকেন্ড ক্রপে কত পেলাম, সেকেন্ডে পেলাম আমরা কত, সেকেন্ডে পেলাম হচ্ছে কি তোমার 4 to 1, 4 to 1। এবার থার্ডের ক্যালকুলেশন করব কিভাবে, এটা সেকেন্ডে গেল, এবার থার্ডে কি করব দেখো, থার্ড ক্রপসে কি আছে, মানে তিনটে ফসল, থার্ড সোর্সের বেস কোনটা হবে, এটা বেস হবে। ঠিক আছে, থার্ড যেহেতু ত্রিফসল বলেছে এটা, তাহলে তিনটে যখন শস্য করব তখন হচ্ছে কি 3 নম্বরের ক্ষেত্রে কি করব আমরা, 3 নম্বরের ক্ষেত্রে আমরা করছি এখানে ধরো 33.33 মাইনাস কি হবে, কত ছিল এখানে ফার্স্ট ক্রপের ক্ষেত্রে 49%, পার্সেন্ট গুলো দেবো না, স্কোয়ার দেবো। ঠিক আছে, প্লাস দেবো, আবার প্লাস দিয়ে কি করব, প্লাস দিয়ে আবার এটা লিখবো 33 পয়েন্ট, যেহেতু 3 নম্বরে চলছে 33.33 মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে কি 21, পর আসতে হবে 21 হবে। ঠিক আছে, প্লাস নিচে এখানে দিলাম প্লাস, যেহেতু দেখা যাচ্ছে না, প্লাস কি হবে, প্লাস আখের হবে, এই যে আখ, তাহলে কি হবে 33.33 মাইনাস কত হবে, আখের প্রকৃত কত আছে 18, এগুলো সব স্কোয়ার হবে, স্কোয়ার ডিভাইডেড বাই কত, নাম্বার অফ ক্রপস। বলছি স্যার এইদিকে নাম্বারগুলো কি ধরে নিলেন, এইদিকে নাম্বারগুলো কি ধরে নিলেন প্রকৃতগুলো, কোনটা, প্রকৃতর মানগুলো কি ধরে নিলেন, একটা অ্যাডজাস্টমেন্ট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা টোটাল যেন 100 হয় দেখবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা মানে প্রকৃত মানগুলো ধরলাম যে এগুলো আমরা সার্ভে করতে গিয়ে বেরিয়েছে। ঠিক আছে, এইবারে দেখো, এবারে এটা ক্যালকুলেশন তোমরা জানো, ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি, এগুলো প্লাস। ঠিক আছে, এখানে ফাইনাল অ্যান্সার হবে তোমার হচ্ছে গিয়ে, ফাইনাল অ্যান্সার এখানে হবে হচ্ছে গিয়ে 210.6, 210.6, এটা অ্যান্সার বেরোলো, এটা ক্যালকুলেশন করে বেরোবে, এটা সোজা ক্যালকুলেশন আছে, তোমরা পারবে। তাহলে থার্ডে কত বেরোলো, থার্ডে আমার বেরোলো 210.6, 210.6। ঠিক সেম একই ভাবে আমরা 4 নাম্বার যে শস্য আছে, এই যে 4 নাম্বার শস্য আছে সেটার বের করব এই মানটা দিয়ে, যেমন এটা দিয়ে বের করলাম এই মানটা দিয়ে, এই মানটা দিয়ে, এই মানটা দিয়ে, এই মানটা দিয়ে। তাহলে এবার এই মানটা দিয়ে বের করব কিভাবে, সেম প্রসেস। ঠিক আছে, 4 নাম্বার ক্রপস এর ক্ষেত্রে আমরা কি করব, একই প্রসেসই হবে পুরোটাই। 4 নাম্বারে কি হবে, এখানে কত হবে 25 হবে, 25 মাইনাস 49 প্লাস কত হবে 25 মাইনাস 25টা হচ্ছে বেস ভ্যালু, যেহেতু আমরা 4 নাম্বার যে শস্যটা ফোর্থ কম্বিনেশন বের করছি, 4 নাম্বার কম্বিনেশন বের করছি, তাহলে কি হবে 25 মাইনাস কত হবে, এখানে আবার 21 হবে, প্লাস কি হবে 25 স্কয়ার হবে, 25 মাইনাস 18 হবে,
তার স্কোয়ার হবে, প্লাস কি হবে, প্লাস এটা হবে 25 মাইনাস 7 তার স্কোয়ার ডিভাইডেড বাই ওটা কম্বিনেশন আছে, ওটা কম্বিনেশন আছে, কম্বিনেশন 4, 4টে ক্রসের, সুতরাং 4 হবে। ঠিক আছে, এইটা বের করলে কত হবে না, এইটা যদি আমরা বের করি তাহলে এটার আমরা ভ্যালু পাবো হচ্ছে কি তোমার এটার ভ্যালু পাবো 241.2, 241.2, এটা ভ্যালু পাবো 241.2। তাহলে আমরা এখানে লিখবো যে ফোর্থ এর ক্ষেত্রে বেরোলাম 241.2, এগুলো লিখছি কারণ কারণ আছে। ঠিক আছে, 241.2 এটা গেল যদি আমরা 4 নাম্বার যে ক্রপ কম্বিনেশনের হিসেব বের করি সেইটা। এবার 5 নাম্বারে কি হবে দেখো, 5 নাম্বারে কোনটা বেস হবে তাহলে, 5 নাম্বারের বেস হবে যে 20টা, এগুলো তো প্রকৃত ভ্যালু, এই সরি এগুলো তো তাত্ত্বিক ভ্যালু, দেখো আমার এই গন্ডগোল হচ্ছে, এগুলো হচ্ছে তাত্ত্বিক ভ্যালু, এটা হচ্ছে প্রকৃত ভ্যালু। তাহলে এখানে কি হবে, ধরো পঞ্চম শস্য সমন্বয় যদি বের করতে দেয় তাহলে কি হবে দেখো, এখানে তোমার পঞ্চমে কত আছে, 20 আছে প্রথমে, 20 এটা বেস তাত্ত্বিক মান, তাহলে 20 মাইনাস 49 প্রথমের এই যে এটা 49 তার স্কোয়ার প্লাস 20 মাইনাস 21 তার স্কোয়ার প্লাস 20 মাইনাস 18 তার স্কোয়ার প্লাস হচ্ছে কি 20 মাইনাস 7 তার স্কোয়ার প্লাস 20 মাইনাস 5 তার স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে কি তোমার নাম্বার অফ ক্রপস, কতগুলো আছে এখানে, 5টা আছে, 5টা, তাহলে 5 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করার পর এখানে আমার আনসার কত আসবে না, এখানে আসবে 248, 248 আমার এখানে আনসার আসবে। তাহলে আমরা এখানে 5 নাম্বার আমরা লিখতে পারি যে 5 নাম্বার যদি শস্য সমন্বয় আমরা বের করি, 5টা ফসলের শস্য সমন্বয়, তাহলে এইখানে পাবো আমরা 248। ঠিক আছে, 248। তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে কিভাবে এটা বের করছে। এখন কোশ্চেন কোথায় দেয়, কোশ্চেন হয়তো তোমাকে এই প্রথমটার থেকে বলে দেবে যে এই দ্বিতীয় ফসলের বা দ্বিতীয় শস্যের ক্রপ কম্বিনেশন বের করো, বেশি ক্যালকুলেশন দেবে না, বলে দেবে যে দ্বিতীয় নম্বর ফসলের ক্রপ কম্বিনেশন বের করো, সুতরাং তোমাকে তাহলে সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তো মুখে মুখে বেরিয়ে যাবে, ডিজিট গুলো আগে ছোট ছোট দিয়ে দেবে। ঠিক আছে, এখানে 20 আছে, 21 আছে, ওখানে 5 দিয়ে দিবে, 10 দিয়ে দিবে, এরকম যেটা তুমি মুখে মুখে করতে পারো, যেহেতু ক্যালকুলেটার ইউজ নেই, মানে পারবে না করতে, সেই জন্য ছোট ছোট দিয়ে দেবে, যেমন মিন মিডিয়ান বের করতে ছোট ছোট দিয়ে দেয় সেরকম আর কি। তো যাই হোক, আমরা এই ওয়েতে কিন্তু আস্তে আস্তে ক্রপ কম্বিনেশনটা বের করি। ঠিক আছে, এখন ক্রপ কম্বিনেশনের যে ফাইনাল রেজাল্টটা বেরোলো সেটা একবার নজর দাও, যে যদি মনোক্রপের আমরা চাষ করি তাহলে কি হচ্ছে এখানে 2610 যে ভ্যালুটা সেটা এসডি ভ্যালু। সেকেন্ড ক্রপের ক্ষেত্রে কত বেরোচ্ছে, যদি দুটো ফসল আমরা সেখানে চাষ করছি তাহলে সেখানে কত পাচ্ছি আমরা এসডি, 421। থার্ড ক্রপে 210, ফোর্থ ক্রপে 241 এবং 5 হচ্ছে গিয়ে 248। এইবারে দেখো এইটা কি করবে, তোমার এটা যত তোমার নিচের দিকে আসবে দেখো এই ভ্যালুটা আস্তে আস্তে কম হচ্ছে। ঠিক আছে, এই ভ্যালুটা দেখো 2601, 421, 210, একটা সার্টেন জায়গা পর্যন্ত কিন্তু এই ভ্যালুটা কিন্তু কমের দিকে যাচ্ছে, তারপরে দেখো আবার কিন্তু বাড়ছে, দেখেছো 241, 248, 241, 248 বাড়ছে। তার মানে এইটা এই লেভেলটা তোমার থ্রেশহোল্ড লেভেল হবে, এই যে 210। তার মানে কি তুমি ওই অঞ্চলটাতে এই তিনটে শস্য যদি চাষ করো, তার মানে কি ধান গম আর আখ, আখে যদি চাষ করো ওই অঞ্চলটাতে, তাহলে কিন্তু তুমি সাস্টেন করতে পারবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি সাস্টেন করতে মানে ঠিকঠাক তোমার প্রোডাকশনটা ঠিকঠাক হবে, তার বেশি করলে তুমি কিছু ক্ষতি, সেখান থেকে তুমি ক্ষতি পাবে, ক্ষতি ছাড়া লাভ পাবে না। ওই জন্যই তোমার হচ্ছে গিয়ে স্পেশাল বন্টনের ক্ষেত্রে ঠিকঠাক হবে কিনা সেটা বোঝার জন্য কি করা হয়, ক্রপ কম্বিনেশন করা হয়। এখন ক্রপ কম্বিনেশনের যেটা এখান থেকে বেড়ে বেড়ে আসবে, বেড়ে বেড়ে এসে যেখানে কম হবে সেই লেভেলটাকে থ্রেশহোল্ড লিমিট, এই যে লিমিট 210, 210 এর পর কি যে 241 হয়ে গেছে দেখো, তার মানে কি এখান থেকে বেড়ে গেছে, এখানে কমে কমে আসছিল, তার মানে এই অঞ্চলটা যে অঞ্চলটা আমি ধরেছিলাম সেই অঞ্চলটাতে এই তিনটে শস্য কম্বিনেশনটা ঠিকঠাক ওয়েতে করা যাবে, যেটা বলে ধান গম আখ। এটা অ্যাজ ফর এক্সাম্পল আমি বললাম। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম যে ওই অঞ্চলটাতে কিন্তু ঠিকঠাক করা যাবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো?
স্যার একটা প্রশ্ন ছিল, বলছি শুনতে পাচ্ছেন? বলো। বলো। বলছি পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে যে 3 ফসলির ক্ষেত্রে হিসাবটা বের করো, তাহলে হুম। সেক্ষেত্রে 3 ফসলি, দ্বিফসলি এবং এক ফসলি তিনটেরই তো প্রকৃত মানটা বলে দিতে হবে। তাছাড়া ওরা প্রকৃত বলে মান দেবে, তিনটের নাম, ওরা বলে দেবে, ওরা বলে দেবে। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এইগুলো সব ক্ষেত্রে দ্বিফসলির। কি হবে? এইগুলো সব হ্যাঁ, ক্ষেত্রে কি হবে? হ্যাঁ। ওরা এই মানটা বলে দেবে, একটা মান বলে দেবে। না, ওদেরকে একটা মান এইবার বলতে বলে দেবে। ওইদিকে 3 ফসলি পড়লে এক ফসলি দু ফসলি মানটা তো বলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই তিনটে বলে দেবে ওরা। ওটাই বলছি, এইগুলো তিনটে বলে বললে দেবে। তবে বের আর করতে পারবো। এগুলো বলবে না, এগুলো বলবে না, হ্যাঁ এগুলো বলবে ওগুলো না। তো কনস্ট্যান্ট, ওগুলোকে তো টোটালটা জ্বরটা হবে 100-কে 3 দিয়ে ভাগ হবে, 3টে হলে 3 দিয়ে ভাগ, 4টে হলে 100-কে 4 দিয়ে ভাগ। ঠিক, 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 ঠিক। হুম। হয়েছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এখন এই যে মডেলটা দেখছো, এই মডেলটা শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে আমেরিকার ক্ষেত্রেই প্রযোজ্য। কেন আমেরিকার ক্ষেত্রেই প্রযোজ্য? প্রথমত, আমেরিকাতে ওয়েদার যে ফ্ল্যাকচুয়েট আমাদের এখানের মতো কিন্তু বেশি হয় না। ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে যায়, গরমের সময় প্রচুর গরম পড়ে যায়। হ্যাঁ, আমেরিকার কিছু কিছু পোর্শনে তোমার গরম পড়ে, কিন্তু যেখানে শস্যের চাষ হয় আর কি অ্যাকচুয়ালি, সেই এরিয়াগুলোতে ওয়েদার যে ফ্ল্যাকচুয়েট যেটা, সেটা কিন্তু ঠিকঠাক হয় না। অ্যাকচুয়ালি আই মিন বলতে চাইছি যে উনি যে জায়গাগুলোতে স্টাডি করেছেন, যেটা হচ্ছে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের, যেটা হচ্ছে গিয়ে মিডল ওয়েস্ট যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে উষ্ণতার টেম্পারেচার এত হেরফের হয় না বলে উনি কিন্তু এই স্টাডিটা করতে পেরেছিলেন। আমাদের ইন্ডিয়াতে একটা ট্রপিক্যাল ওয়েদারের ক্লাইমেটে এই যে ক্রপ কম্বিনেশনটা কিন্তু ঠিকঠাক হবে না বা খাটবে না। ঠিক আছে, এখন ক্রপ কম্বিনেশন মডেল থেকে আমরা কি কি জানতে পারছি? ঠিক আছে, কি কি জানতে পারছি তার মানে হচ্ছে কি, ধরো কোন কোন শস্যে লাগালে ভালো হবে, কার সাথে কার কম্বিনেশন ভালো হবে, এই ব্যাপারগুলো তো জানতেই পারছি। বন্টন আমরা জানতে পারছি। ঠিক আছে, এখন দেখো এখান থেকে কোশ্চেন আর কিছু নেই, এখান থেকে দিতে পারে যে ক্রপ কম্বিনেশন মডেলটা কে সংশোধন করেন। এখন দেখুন এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, যে ক্রপ কম্বিনেশন মডেলটা জেসি ওয়েবার যেটা দিয়েছিলেন, সেই মডেলটা আহ তোমার হচ্ছে সংশোধন কারা করেছিলেন? সংশোধন অনেকেই করেছিলেন, অনেকে দিয়েছিলেন। এবার হচ্ছে কি দেখতে হবে, দেখো সংশোধন করেছিলেন দই, মনে রাখবে এগুলো, দই সালগুলো মনে রাখবে। দই দই সংশোধন করেছিলেন হচ্ছে গিয়ে 1959 সালে। সালগুলো আমার মনে নেই, 1959 সাল লিখে রাখা, এটা দই। ঠিক আছে, এগুলো কোশ্চেনে দেয়। তারপর হচ্ছে রফিউল্লাহ আছে। রফিউল্লাহ সালটা হচ্ছে কি তোমার, রফিউল্লাহ হচ্ছে কি 1956 সাল, মানে ওটা 1954 সালে দেয়, 1956 সাল। দই রফিউল্লাহ। এবারে কোশ্চেন আনার সময় অনেক সময় বলে যে ওয়েভারের যে হচ্ছে ওয়েভার, সরি ওয়েভার নয়, ওয়েভারের যে হচ্ছে গিয়ে বা উইভারের যে তত্ত্বটা, সেটা কে প্রথম যদি বলে মডিফাই করেছিলেন। এই সালগুলো আমি লিখলাম এই কারণেই, এখানে কোশ্চেন দিতে পারে যে কে প্রথম মডিফাই করেছিলেন। তাহলে যদি কে প্রথম মডিফাই করেছিলেন, তাহলে সালটা দেখো কে প্রথম করেছিলেন। তাহলে সালটা কে করেছিলেন? না, রফিউল্লাহ, মনে রাখবে। যদি বলে কে প্রথম মডিফাই করেন, তাহলে হবে রফিউল্লাহ। দুজনেই মডিফাই করেছিলেন পরবর্তী ক্ষেত্রে, দোয়েও করেছিলেন, রফিউল্লাহও করেছিলেন। ঠিক আছে, প্রথম করেছিলেন রফিউল্লাহ সাল 1956 সাল, তারপরে দই করেছিলেন সেটা 1959-এর দিকে। 1959-এর দিকে তোমার দই সেটা এই পরবর্তীতে মডিফাই করেছিলেন। তাহলে এই কোশ্চেনটা একটা ট্রিক্স এর কোশ্চেন, কিন্তু এই দইও থাকবে অপশনে, রফিউল্লাহ থাকবে, পাজল হয় না। রফিউল্লাহতে দাগ দেবে, কারণ রফিউল্লাহ প্রথম করেছিলেন। যদি বলে কারা সংশোধন করেছিলেন, তখন কি হবে? দই এন্ড রফিউল্লাহ হবে। যদি বলে কারা সংশোধন করেছিলেন, নাম দিবে দই, রফিউল্লাহ, আয়াত দিয়ে দেবে, জসপ্রীত তোমার হচ্ছে কি জসবীর সিং দিয়ে দেবে, ঠিক, জসবীর সিং দিয়ে দেবে। ঠিক আছে, মনে রাখবে দই এন্ড রফিউল্লাহ এই দুটো অপশনে থাকবে। কিন্তু কিন্তু যদি টিক্স এর কোশ্চেনটা দেয়, আমি বলে দিলাম তো যে কে প্রথম সংশোধন করেন, তখন এই ইয়ারটা দেখে নেবে, সালটা। সালটা মনে রাখবে 56-59, এটা লিখে রাখো যে 56-59, 56 এবং 59 সালে এটা দেওয়া হয়েছিল। 56 সালে একজন দিয়েছিলেন রফিউল্লাহ, দই। এগুলো তোমাদের সিলেবাসে নেই, এগুলো পড়ার দরকার নেই, এগুলো শুধু মনে রাখবে যে কে সংশোধন করেছিলেন। এরা পরবর্তী ক্ষেত্রে ওয়েবারের তত্ত্বটাকে আরো মডিফাই করেছিলেন, কোথাও কিছু এরর আছে কিনা সেগুলো কিন্তু নোটিফাই করেছিলেন। ঠিক আছে, তো এটা গেল ক্রপ কম্বিনেশন। এবার আসবো ক্রপিং ইন্টেন্সিটি। ঠিক আছে, ক্রপিং ইন্টেন্সিটি, শস্য প্রগাঢ়তা, বাংলাতে যাকে বলা হয় শস্য প্রগাঢ়তা। শস্য প্রগাঢ়তা
তাহলে শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি, প্রগাঢ়তা বানানটাকে আমি ঠিক লিখলাম, প্রগাঢ়তা ঠিকই আছে। ক্রপিং ইন্টেন্সিটি, ক্রপিং ইন্টেন্সিটি বলতে আমরা নর্মালি কি বুঝি? ক্রপিং ইন্টেন্সিটি ধরো এক্সাম্পল দিবি, ধরো একটা জমি আছে তোমার, ধরো একটা জমি আছে, জমিটা হচ্ছে কি 5 বিঘা হিসাবে বললাম, 5 বিঘা জমি, মেন জমি হচ্ছে 5 বিঘা, ঠিক আছে? 5 বিঘা জমি। এখন হচ্ছে কি দেখো, মানুষের দিন যাচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার কারণে কি হচ্ছে কি তাদের খাদ্যের যোগান দিতে হবে। খাদ্যের যোগান দিতে গেলে কি হবে, খাদ্যের যোগান দিতে যাওয়ার জন্য বেশি করে শস্য উৎপাদন করতে হবে। কিন্তু আমার তো জমির পরিমাণ ফিক্সড আছে, জমির পরিমাণ তোমার ফিক্সড আছে, সুতরাং কি করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, বছরে 2বার 3বার চাষ করতে হবে, তাহলে কিন্তু আর প্রোডাকশন বাড়বে। আগে কি ছিল, আগে জনসংখ্যা কম ছিল, চাহিদা তো ছিল না, কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে, বর্তমান সময়ে চাহিদা বেড়েছে, মানুষের আরো অন্য কিছু চাহিদা বেড়েছে, সুতরাং প্রোডাকশন বাড়াতে হবে যে করে হোক। ধরো এই 5 বিঘে জমি আছে, ঠিক আছে, 5 বিঘা জমি আছে, এখন যদি বছরে যদি একবারই চাষ করা হয়, তাহলে এটার ক্রপিং ইন্টেন্সিটি 5ই হবে, ঠিক আছে, ক্রপিং ইন্টেন্সিটি 5 হবে। পার্সেন্টেজ আমি পরে আসছি সহজ হিসেবের জন্য। এইবার ধরো এই জমিটাতে একবার 5 বিঘে চাষ করা হলো, একবার চাষ করা হলো 5 বিঘে, ঠিক আছে, এক সময় চাষ করা হলো 5 বিঘে, তার হয়তো মাস 5 পর আরো চাষ করা হলো 3 বিঘে, তাহলে মোট কত হলো, মোট 8 বিঘে। তাহলে 5 বিঘে জমিতে কতবার আমরা চাষ করছি, 8 বিঘে সমান চাষ করছি। আবার ধরো সেটাকে 5 করলো, 5 বিঘে করলো, একবার 3 বিঘে করলো, আর একবার 2 বিঘে করলো, তাহলে এই 5 বিঘের জমিটাকে আমরা ইউটিলাইজ করছি কত বিঘার মতো, 5 আর 3 8 আর 2 10 বিঘার মতো। তার মানে দেখো 5 বিঘের জমিটাকে আমরা করছি 10 বিঘার মতো করে, মানে 10 বিঘার যতটুকু প্রোডাকশন, সেই 5 বিঘা থেকে আমরা কিন্তু সেই এটা উৎপাদনটা আমরা পাচ্ছি। এই জিনিসটাকে বলা হয় শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি। ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে, যদি আমরা ভূগোলের ভাষায় বলি, যে কোনো একটা কৃষি জমিতে সর্বাধিক সর্বাধিক আমরা কতবার সেই জায়গার থেকে প্রোডাকশন করছি বা উৎপাদন করছি, এবং তার সাথে সাথে সেই জমিটাকে কত জমির সমান আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে কি তোমার শস্য প্রগাঢ়তা। এখন শস্য প্রগাঢ়তা নির্ণয়ের একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্রটা কি, পার্সেন্টেজে হয়, ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি তোমার লিখো, শস্য প্রগাঢ়তা সমান হচ্ছে কি তোমার মোট চাষের জমি প্রকৃত চাষের জমি সমান হচ্ছে কি, এই শস্য প্রগাঢ়তা সমান হচ্ছে মোট চাষের জমি ডিভাইডেড বাই হবে, ডিভাইডেড বাই হয়ে হচ্ছে মোট চাষের জমি বাই মোট চাষের চাষের জমি বাই কি হবে, বাই প্রকৃত চাষের জমি, বাই প্রকৃত চাষের জমি। মানে স্যার জমি 5 বিঘা জমি থাকলে 3 বিঘায় চাষ করলে 5/3, ওইটাই তো? কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি এবার দেখো, হ্যাঁ 5 বিঘা জমি থাকলে আমি 3 বিঘা চাষ করলাম, 2 বিঘা ফেলে রেখে দিলাম, তাহলে ওইটা হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ হিসাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এইবারে ধরো ওই উদাহরণটা দিচ্ছি, ধরো মোট চাষের জমি, আমি কি বলেছিলাম, যে এই একটা জমি আছে, এটা টোটাল হচ্ছে 5 বিঘা, এই জমিটা হচ্ছে টোটাল 5 বিঘা। এবার আমি বছরে কি করছি, একবার 5 বিঘে চাষ করছি, একবার 3 বিঘে চাষ করছি, তাহলে মোট কত বিঘে চাষ করছি, 8 বিঘে চাষ করছি। তাহলে মোট চাষ জমি কত আছে, 8, যদি তুমি এখানে করো 8, আচ্ছা সুবিধার জন্য আমি এটাকে আরো ধরলাম, তোমার 2 ধরলাম সুবিধার জন্য, তোমার 2 না, এটাকে ধরলাম 5 আর 2 7, আর 5ই ধরলাম 10 হিসেবে সুবিধার জন্য 10, ঠিক আছে, 10 বিঘে চাষ করছি, তাহলে মোট চাষ আমরা কত করছি, মোট চাষ করছি আমরা 10 বিঘে। তাহলে আমরা যদি শস্য প্রগাঢ়তা বের করি কি হবে, তাহলে 10 হবে, 10 বাই প্রকৃত চাষের জমি কত রয়েছে, প্রকৃত চাষের জমি কত আছে, 5 বিঘে, এটাই তো কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, এটা তো তোমার রয়েছে, এটাকে আমরা বাড়াতে পারি না, সুতরাং 5 হবে, এখানে 5 হবে, এটা 100 হবে, তাহলে কত 5 2, তাহলে শস্য প্রগাঢ়তা কত 200%। তার মানে আমরা জমিটাকে প্রায় 200%-এর মতো ব্যবহার করে দিচ্ছি, ঠিক আছে, ডবল ব্যবহার করছি, জমিটাকে আমরা ডবল ব্যবহার করছি, ঠিক আছে। এরকম তোমার ইন্ডিয়ার শস্য প্রগাঢ়তা কত, ভারতের শস্য প্রগাঢ়তা কত, ভারতের মোট চাষের জমি
এবং মোট প্রকৃত চাষের জমি দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত হবে কারো জানা আছে কি? মেবি হয়তো আমার যতদূর মনে পড়ছে এটা 137 এরকম হতে পারে, 137% এরকম, মেবি হয়তো ভুলও হতে পারে, কিন্তু একটু দেখে নেবে। ভারতের চাষের জমি, মোট চাষের জমি আর প্রকৃত চাষের জমি দিয়ে ভাগ করলে ওই রকমই একটা ডিজিট আসবে। তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আবার দেখে নেবে এটা। ঠিক আছে, এখন শস্য প্রগাঢ়তা আমরা কেন করব, বা শস্য প্রগাঢ়তার আমার বৈশিষ্ট্য কি কি? না, প্রথমে হচ্ছে গিয়ে শস্য উৎপাদনের ধারণ নির্ধারণ করা। আমি পরপর লিখে দিচ্ছি, দেখো বৈশিষ্ট্য। শস্য প্রগাঢ়তার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হবে, দেখো প্রথম বৈশিষ্ট্য শস্য উৎপাদনের ধরন নির্ধারণ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শস্য উৎপাদনের ধরন নির্ধারণ। নাম্বার বৈশিষ্ট্য হবে, 2 নম্বর হচ্ছে জমির চরিত্র নির্ধারণ। জমির চরিত্র নির্ধারণ। জমির চরিত্র নির্ধারণ, তারপরে হবে ভূমি ব্যবহারের ধারণা। এগুলো শর্টে শর্টে লিখছি, হ্যাঁ। তারপরে হবে 4 নম্বর হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতা। পাঁচ নম্বরে কি হবে? 5 নম্বরে পতিত জমির উন্নয়ন। প্রকৃত জমির উন্নয়ন, এই যে তোমার হচ্ছে গিয়ে পাঁচটা জমির হবে, এটা হচ্ছে কি শস্য উৎপাদনের ধরন নির্ধারণ। তুমি সেই জায়গায় তুমি কি ধরনের শস্যের লাগাবে সেইটা। 2 নম্বর হচ্ছে কি জমির চরিত্র নির্ধারণ। তারপর হচ্ছে ভূমির ব্যবহারের ধারণা, ভূমির উৎপাদন ক্ষমতা, ঠিক আছে, এবং পতিত জমির উন্নয়ন। এগুলো হচ্ছে কি মেন বৈশিষ্ট্য শস্য প্রগাঢ়তা। এখন কোনো একটা জায়গাতে শস্য প্রগাঢ়তা বাড়াতে গেলে কি করতে হবে? সেম একই জিনিস, শস্য প্রগাঢ়তা বাড়ানো মানে কি, তুমি উৎপাদন বেশি চাইছো। এবারে কোথাও উৎপাদন বেশি চাইতে গেলে তোমার কি করতে হবে? হয় জলসেচ ভালো করতে হবে, জমিকে উর্বর করতে হবে, সার দিতে হবে, উন্নত ফলনশীল বীজ লাগাতে হবে। ঠিক এটাই, শস্য প্রগাঢ়তা যদি বাড়াতে চাই কি কি করতে হবে? না, প্রথম হচ্ছে কি তোমাকে যে সে অঞ্চলে জলসেচ কার্য ঠিকঠাক করতে হবে বা জল নিকাশির ব্যবস্থা গড়ে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে উন্নত বীজের ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে কি শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করতে হবে, রাসায়নিক সারের তোমার প্রয়োগ করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে গাছের সঠিক পরিচর্যা করতে হবে। এই যে গাছ হয়ে গেল, ধান লাগিয়ে দিলাম, তারপরে আর গেলাম না, সার দিয়ে দিলাম, এরকম করলে তো হয় না। ধান হয়ে গেল, তার আগাছা হবে, আগাছা তুলতে হবে, কোথাও পোকা ধরছে কিনা সেটা ধরতে হবে, সেরকম পেস্টিসাইড ইনসেকটিসাইড দিতে হবে, পেস্টিসাইড দিতে হবে, তবে তো তুমি সেখান থেকে প্রোডাকশন পাবে। ঠিক আছে, এগুলো গেল শস্য প্রগাঢ়তা বাড়ানোর উপায়গুলো লিখে নিই, বললাম মুখেই। ঠিক আছে, শুনে নাও একটু, এগুলো থেকে নর্মালি সেরকম কোশ্চেন আসে না। শুধু বলতে পারে যে ভারতের শস্য প্রগাঢ়তা কত, অথবা একটা দিয়ে বললো, স্টেটমেন্ট দিয়ে বললো যে এই কৃষি জমি আছে, মোট কৃষি জমি এত, প্রকৃত কৃষি জমি এত, সুতরাং শস্য প্রগাঢ়তা কত হবে বের করো, এটা দিতে পারে। ঠিক আছে, ওইটাই হোক। আর ভারতের শস্য প্রগাঢ়তা কত, এটা আবার দেখে নেবে, ভারতের শস্য প্রগাঢ়তা। ঠিক আছে, দেখো এইখানে গেল প্রথমের যে মডেলগুলো সেইগুলো। এবার আমরা আস্তে আস্তে তোমার ভূমি ব্যবহার সংক্রান্ত মডেলের দিকে যাব। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এই বলছি যে আমরা, স্যার, বলো। মডেলগুলো আছে, এই মডেলগুলোর মধ্যে এই ভন্থুনেনের বলছি, এই যে জেসি ওয়েবারের যে ক্রপ কম্বিনেশন থিওরি, এটা তো একটা মডেল। হুম, এগুলো সব হচ্ছে কি তোমার রাশিমাত্রিক বিপ্লবের ফল। হ্যাঁ, বলো। তো এইটা তো একটা মডেল, মানে এই যে মডেলটা, হ্যাঁ, হ্যাঁ। এই উইভারের হুম, মডেলটাও তো এই ভূমি ব্যবহারের একটা অবশ্যই মডেল। অবশ্যই অবশ্যই আর অর্থনৈতিক ইকোনমিক মডেল। শস্য প্রকারটাতে কি ওরই ভাগ?
না না, শস্য পকোড়া তো ওর সাথে অ্যাটাচ ছিল, আমি একটু বুঝিয়ে দিলাম, বুঝলে তো। আচ্ছা 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 আচ্ছা, বলছি স্যার একটু ওটা মানে এগুলো একটু কম আলাদা। করে করবেন, মানে এগুলো বুঝতে ঘরে তো মানে চাপ হয়ে যাবে, বুঝলেন তো, মানে অনেকটা এগুলো থিওরি তো। হ্যাঁ হ্যাঁ, না না, আমি এক ঠিক একটা আছে স্যার। থিওরি যেগুলো পড়াবো, যেমন ভন-টুনের থিওরি পড়াবো, ওটা কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, তুমি ক্লাস দেখবে বুঝতে পারবে। আমার কাছে থিওরি, মডেল, এইগুলো তত্ত্ব দূর হয়ে যাবে, এগুলো নিয়ে চাপের কিছু নেই। ঠিক আছে, তুমি ব্যাপার হচ্ছে কি, মডেল গুলো আমি এক একটা দিনেই করাবো, হয়তো সেগুলো 1.5 ঘন্টা সময় লাগবে, 1.25 ঘন্টা সময় লাগবে। ধরো নেক্সট দিন ভন-টুনের মডেল আমি পড়াবো, ঠিক আছে, ওটা একটা বড়, বিশাল বড়। আগে কনসেপ্ট না ক্লিয়ার করলে কিছু বুঝতে পারবে না। মডেল গুলো তো পড়া, আমরা কি ভন-টুনের যখন মডেল পড়ি কি পড়ি, ও ঠিক আছে আমরা 4টে জোন পড়ে নিই কি 5টা জোন পড়ে নিই, ব্যাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আরে অনেক ভেতরে জিনিসগুলো, জোন ফরমেশনটা কিভাবে হচ্ছে, কেন জোন ফরমেশন হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের যদি আচ্ছা বেস থেকে আমরা ঠিকঠাক ভাবে এগোই আস্তে আস্তে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওয়েবারের আচ্ছা তত্ত্ব হচ্ছে কি তোমার লিস্ট কস্ট থিওরি, ওগুলো প্রত্যেকটা এক এক দিন এক একটা ক্লাস হবে, ওগুলো নিয়ে চিন্তা করো না, তুমি শুধু পড়ে যাও। আর স্যার ওই রিসোর্সের জিনিসগুলো কি আপনি পড়াবেন না, ওগুলো আমি মোটামুটি আমাদেরকে পড়তে হবে, মোটামুটি না না নোট না, করে পড়তে তোমরা হবে? তোমরা ওইগুলো বই থেকে ওগুলো বোঝানোর কিছু নেই, ওগুলো পড়ে এসছো, পুনর্ভব অপুনর্ভব এগুলো পড়ার কিছু নেই। কিন্তু এগুলো আমি বারবার প্রথমেই বললাম ক্লাস শুরু হওয়ার, যেগুলো যখন পড়বে তখন সিনসিয়ার হয়ে পড়বে, কোনটা পুনর্ভব, পুনর্ভবের কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, অপুনর্ভবের কি কি বৈশিষ্ট্য থাকে, এগুলো দেবে, এগুলো ভালো করে পড়বে এবং খাতায় লিখে নেবে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো থেকেই কোশ্চেন করবে, ঠিক আছে, উদাহরণ উদাহরণ থেকে কোশ্চেন করবে, কিন্তু বলে দিচ্ছি জায়গাগুলো তো আমি বলে দিচ্ছি, সুতরাং সেইভাবে পড়ো। ওইগুলো বোঝানোর কিছু নেই, পুনর্ভব অপুনর্ভব চিরাচরিত অচিরাচরিত এগুলো কি, এগুলো তোমরা সেই ক্লাস 9-10 থেকে শুরু করেছো, ঠিক আছে, এগুলো তো নতুন করে বোঝানোর আর কিছু নেই। দেখো, এলডি স্ট্যাম্পের যে তত্ত্ব এখন আছে, ভূমি ব্যবহার সংক্রান্ত তত্ত্ব, ভূমি ব্যবহার সংক্রান্ত তত্ত্ব দুটো তোমাদের আছে। একটা আছে এলডি স্ট্যাম্প, আরেকটা আছে গ্রাহাম। এই দুটো সিলেবাসে আছে, তার এগুলো পড়ার দরকার নেই, এগুলো সিলেবাসে নেই, এগুলো নেট সেটের সিলেবাসে আছে, ঠিক আছে। এখন এলডি স্ট্যাম্পেরটা ইজি আছে, একটু বই থেকে পড়ে নেবে, রিডিং পড়লে হয়ে যাবে। আমরা আসবো গ্রাহামের যে তত্ত্বটা, সেই তত্ত্বটাতে, ঠিক আছে, এটা একটু বড় আছে তত্ত্বটা, ওই জন্য একটু দেখো বলে দেবো, বললেই বুঝতে পেরে যাবে। এখানে মডেল ফডেল কিছু নেই, কিছু কিছু লেখার আছে, সেগুলো আমি লিখে দেবো, তোমরা লিখে ফেলবে, এগুলো কিন্তু নোটসে নেই, আমি আগেই বলে দিলাম, ইকোনমিক জিওগ্রাফির যে নোটসটা দেবো সেখানে কিন্তু পাবে না, ঠিক আছে। আচ্ছা, আগের দিনের নোটস গুলো যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো বোঝা যাচ্ছিল তো? কেউ একজন বলো। না কিছু সমস্যা আছে তাও বলো, যে ওই যেগুলো আগের দিন আমি দিয়েছিলাম, যদি কারো কিছু সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারো। কারো কিছু সমস্যা নেই মনে হচ্ছে তাহলে। যাই হোক, দেখো ভূমি ব্যবহার সংক্রান্ত, ভূমি ব্যবহার সংক্রান্ত দেখো, এখানে ভন ধরনের কি আছে, ভন ধরনের দেখবে কৃষি, কৃষি জমি সংক্রান্ত, মানে কৃষি জমিকে আমি কিভাবে ব্যবহার করছি। ভন ধরনের কি বলেছেন, কৃষি জমি সংক্রান্ত, কোথাও হচ্ছে কি তোমার শস্যের চাষ হচ্ছে, কোথাও ভুট্টার চাষ হচ্ছে, কোথাও জ্বালানি কাঠের চাষ হচ্ছে। তার মানে উনি দেখিয়েছেন যে হচ্ছে কি কৃষি জমি সংক্রান্ত, কৃষি জমির তুমি কি ব্যবহার করছো। এইখানে গ্রাহাম কি দেখাচ্ছেন, ভূমির ব্যবহার, ঠিক আছে, মানে পুরো টোটাল এন্টায়ার যে আমার ভূমিটা আছে, সেই ভূমিটাকে আমি কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার জন্য কি কি কর্মসূচি নেব, এবং ভূমি ব্যবহার সংক্রান্ত কি কি উদ্দেশ্য আছে এবং কি কি প্রিন্সিপাল আছে, সেগুলো উনি ব্যাখ্যা করেছেন। তার মানে গ্রাহামের তত্ত্বটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে ভাগে কি, না প্রথমে হচ্ছে কর্মসূচি, দেখো প্রথমে হচ্ছে কি কর্মসূচি, কর্মসূচি। 2 নম্বর আমরা কি, 2 নম্বর আমরা বলতে পারি, 2 নম্বর আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য, উদ্দেশ্য মেন আর কি, এই 3টে পড়লেই হয়ে যাবে, উদ্দেশ্য আর হচ্ছে নীতি। নীতি আর কর্মসূচি গুলো মোরলেস কাছাকাছি, মোরলেস কাছাকাছি, ঠিক আছে। এখন আমরা প্রথমেরটা পড়বো কর্মসূচি, ঠিক আছে, কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে, তারপর উদ্দেশ্য, তারপর প্রিন্সিপাল,
নীতিতে যাব। এবারে কর্মসূচির যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো। দেখো এখন গ্রাহাম কি বলেছেন, গ্রাহাম বলেছেন যে আমরা বর্তমানে যে ভূমিটা ব্যবহার করছি সেটা ব্যবহারের যে ধরনটা, ব্যবহারের ধরনটা আমরা শিখছি কোথা থেকে? ব্যবহারের ধরনটা আমরা শিখছি অতীত থেকেই। আমার দাদু যেরকম ভাবে চাষ করে গেছে, বাবাও সেভাবে চাষ করছে, আমিও পরবর্তীকালে সেভাবে চাষ করব। একটা ট্রেডিশনাল ওয়েতে যেটা হয়ে আসছে। ঠিক আছে, এই জিনিসটাকে উনি বলেছেন যে আজকে আমার বর্তমানের যে ভূমিটা রয়েছে, জমিটা না, যে ভূমিটা রয়েছে সেইটাকে আমরা আরো মডিফাই করে ভবিষ্যতের জন্য আরো কার্যকারিতা বৃদ্ধি করতে পারি, বা তার মধ্যে কিছু অভাব আছে কিনা সেই অভাবগুলো পরিপূর্ণ করে ভবিষ্যতের জন্য আরো সেটাকে আমরা ভালো করতে পারি। সুতরাং অতীত থেকে আমরা শিখবো কি বর্তমান, এবং বর্তমানের যে ভূমিটা রয়েছে সেই ভূমিটার যথোপযুক্ত বিজ্ঞানসম্মত ভাবে আমরা ব্যবহার করব, এবং বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করার পর ব্যবহার করব, এবং সেটা কিসের জন্য করছি? যাতে ভবিষ্যতের ভূমির ব্যবহারটা ভালো হয়। ঠিক আছে, উনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সব থেকে বেশি জোর দিয়েছেন, এবং উনি বলেছেন এই যে ভূমিটা, এই ভূমিটাকে ভালো রাখতে গেলে কিছু কিছু আমাদেরকে কর্মসূচি নিতে হবে। এই যে ভূমি ব্যবহার বলছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই ভূমিটাকে ভালো রাখতে গেলে কিছু কিছু কর্মসূচি নিতে হবে। তাহলে কর্মসূচির মধ্যে প্রথম কি কর্মসূচি পড়বে না? প্রথমে তোমার পড়বে 1 নাম্বার ভূতাত্ত্বিক সমীক্ষা। 1 নাম্বারে কি না? ভূতাত্ত্বিক সমীক্ষা। এটা কি? ধরো ভূতাত্ত্বিক সমীক্ষা বলতে কি বোঝায়, আমি পয়েন্টে শুধু লিখে দিলাম। ভূতাত্ত্বিক সমীক্ষা, ধরো তোমার কোনো একটা কৃষি জমি আছে, বা কোনো হয়তো ফার্মার কোনো একটা অঞ্চলে চাষ করছে। ঠিক আছে, চাষ করছে, এবার চাষ করতে করতে হঠাৎ সে সন্ধান পেলো, হঠাৎ সে জানতে পারলো কোনো উপায়ে, সেটা হোক, সে জানতে পারলো সেই অঞ্চলে কি, সেই অঞ্চলে কয়লা পাওয়া যাবে। সেই জমিটায় যেটা চাষ করছে সেখানে তার নিচে কয়লার লেয়ার আছে, বা লোহার ভান্ডার আছে। ঠিক আছে, বা কোনো একটা মিনারেলস পাওয়া যায়। তখন গ্রাহাম কি বলছেন ওনার যুক্তিতে, যে কর্মসূচি বলেছেন। কেন বলেছেন না? বর্তমানে যদি আমরা ব্যবহারটা ভালো করি তাহলে সেই জমিটা থেকে ভবিষ্যতের আমরা ফল পাবো। ঠিক আছে, ভবিষ্যতের যে ল্যান্ড ইউজের ধরনটা সেটা আরো ভালো হবে। সুতরাং ভূতাত্ত্বিক সমীক্ষা বলতে উনি বুঝিয়েছেন যেটাতে যদি আমি কৃষিকাজ করছি, কৃষিকাজ করতে করতে হঠাৎ যদি আমি সেখানে কোনো মিনারেলস পাই, কোনো রিসোর্স পাই, কোনো সম্পদ পাই, তখন তৎক্ষণাৎ উনি বলেছেন যে সেই অঞ্চলে কৃষিকাজ আর চালানো যাবে না, সেইটাতে কি মাইনিং অ্যাক্টিভিটি করতে হবে। মাইনিং অ্যাক্টিভিটি করলে সেটা থেকে সব থেকে বেশি প্রফিট হবে, এবং সেটা ভবিষ্যতের জন্যও কিন্তু ভালো হবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, ভূতাত্ত্বিক সমীক্ষা। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট দেখো আছে কৃষি পরিকল্পনা। এই পয়েন্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 নাম্বার পয়েন্ট আছে কৃষি পরিকল্পনা, কর্মসূচির মধ্যে কৃষি পরিকল্পনা। কৃষি পরিকল্পনা মানে কি? পরিকল্পনা মানে প্ল্যানিং, বুঝতেই পারছো। কোনো একটা জায়গা যাওয়ার আগে আমরা প্ল্যান করি, পরিকল্পনা করি, যেটা আমরা এখান থেকে ট্রেনে উঠবো, এই জিনিসগুলো নেব, এখানে গিয়ে এই হোটেলে উঠবো, ওখানে গিয়ে থাকবো, এই জায়গাগুলো ঘুরবো। এখানে কি, এখানে বলছে উপযুক্ত কৃষিকাজ করার জন্য কি করতে হবে? তোমাকে উপযুক্ত যদি কৃষিকাজ করতে হয়, তোমাকে একটা একটা জমি ঠিক করতে হবে। সেই জমিটাকে কি করতে হবে না? সেই জমিটাকে জলসেচের ব্যবস্থা করতে হবে, এবং অতিরিক্ত যদি জলসেচ করো, সেই জলটাকে বাইরে বের করে, মানে জল নিকাশেরও তোমাকে ব্যবস্থা করতে হবে। এটা একটা। তুমি সেই অঞ্চলটাতে কি, উষ্ণ অঞ্চলে তুমি ধান লাগাচ্ছ না পাট লাগাচ্ছ না গম লাগাচ্ছ না মিলেট লাগাচ্ছ না বাজরা লাগাচ্ছ, চুজ করতে হবে সেটা তোমাকে। তোমাকে কি চুজ করতে হবে? কৃষি পরিকল্পনার মাধ্যমে চুজ করতে হবে। কোনো একটা জায়গা তুমি চুজ করলে সেখানে কি জলসেচ ব্যবস্থাটা দেখলে, যে আমার এই অঞ্চলটাতে কি চাষ হবে। ধরো বালি জায়গায় কি, বালি জায়গায় দেখলে যে আমার এখানে হয়তো যেগুলো হচ্ছে শশা, তরমুজ, এসব জিনিসের চাষ হতে পারে, সেখানে কি ধান চাষ হবে? তুমি সিলেক্ট করবে কি না, সিলেক্ট করবে তুমি যে শশা, তরমুজের। ঠিক আছে, এই যে জিনিসগুলো। এবার দেখলে পাহাড়ি অঞ্চল হলে কি হবে, তুমি যদি পাহাড়ি অঞ্চলে বসবাস করো তাহলে তোমাকে ওই ঢালে তো তোমার চাষ করা যাবে না। ঢালে কি করতে হবে না, ধাপ ধাপ সৃষ্টি করতে হবে, ধাপ কাটতে হবে, ধাপ কেটে তোমাকে সেইখানে জমিটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো, যে উপযুক্ত কৃষিকাজ করার জন্য কি করতে হচ্ছে না, জলসেচের বন্দোবস্ত করতে হবে, তার সাথে জল নিকাশের বন্দোবস্ত করতে হবে, শস্যের নির্বাচন করতে হবে, এবং কিভাবে সার দিতে হবে সেটাও কিন্তু তোমাকে বলতে জানতে হবে।
ঠিক আছে, কিভাবে তুমি সার দেবে সেটাও কিন্তু জানতে পারবে। এটা হচ্ছে গিয়ে 2 নাম্বারটা, যেটা হচ্ছে কৃষি পরিকল্পনা। 3 নাম্বার হচ্ছে গিয়ে অর্থনৈতিক সমীক্ষা। এটা কি জিনিস? 3 নাম্বার আমরা বলতে পারি অর্থনৈতিক সমীক্ষা। এগুলো কিন্তু সব কর্মসূচির মধ্যে পড়ছে। অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষাটা কি? অর্থনৈতিক সমীক্ষাটা হচ্ছে গিয়ে কোনো একটা অঞ্চলে যখন প্রফিট লসটা তুমি নিজে থেকে বুঝতে পারবে। মানে তুমি কোনো একটা জায়গাতে গেলে, চুজ করলে যে আমি এই জায়গাটাতে লাগাবো, ঠিক আছে, তুমি গিয়েই তুমি সেখানে সমস্ত কিছু দেখলে যে এখানে আগে ধানের চাষ হয়েছে, তাহলে আমি ধানের চাষেই করব। তোমার কাজ সবসময় এরকম হবে না। তুমি সেখানে যাবে, সেখানে সমীক্ষা করবে, লোককে জিজ্ঞাসা করবে যে এখানে কি সত্যি সত্যি ধানের চাষ হয়েছে না গমের চাষ হয়েছে, না তুমি অন্যের কথায় বিশ্বাস করবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনীতি কি মানে অ্যাকচুয়ালি তোমাকে যেটা ডেভেলপ করবে, তোমাকে দেবে কি? তোমাকে তো টাকা দেবে। প্রোডাকশন মানে কি? তুমি সেটা বিক্রি করে টাকা পাবে। ঠিক আছে, তাহলে তুমি কোনো একটা জায়গাতে গিয়ে সমীক্ষা করবে যে সত্যি সত্যি সেখানে কি গমের চাষ হয়েছে, সত্যি সত্যি সেখানে কি ভুট্টার চাষ হয়েছে, আখের চাষ হয়েছে, তাহলে তুমি কিন্তু সেই ফসলটা লাগাতে পারো। তার সাথে সাথে অনেকে আছে তোমার হচ্ছে গিয়ে সেখানে দেখবে যে আমার এখানে উপযুক্ত ব্যবস্থা আছে কিনা, এই যে পরিকল্পনার মধ্যে তখন চলে আসবে। এবং বলছে অর্থনৈতিক সমীক্ষা তুমি যদি বলছে না করো, তাহলে তুমি যে এত ইয়ে ইনভেস্ট করবে, তুমি উন্নত ফলনশীল বীজ দেবে, শ্রমিক দেবে, তুমি যন্ত্রপাতির ব্যবহার করবে, ঠিক আছে, এইগুলো কিন্তু তখন তোমার তোমার লস হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। এটা গেল তোমার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট কি না, চাহিদা অনুসারে ভূমির ব্যবহার। এটা কি? চাহিদা অনুসারে ভূমির ব্যবহার। দেখো, ডি, চাহিদা অনুসারে ভূমির ব্যবহার। চাহিদা অনুসারে ভূমির ব্যবহার। এটা কি জিনিস? এটা দেখতে এরকম লাগছে, শুনতে আবার অন্যরকম লাগবে। চাহিদা তার মানে কি যেমন চাহিদা আমি সেরকম করব? এটা ব্যাপারটা হচ্ছে না, সেরকমটা নয়। চাহিদা অনুযায়ী ভূমির ব্যবহার বলতে, ধরো শহরাঞ্চল কোন একটা জায়গায় আরবান এরিয়া আছে, এবারে আরবান এরিয়াতে কি হচ্ছে, পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা এমনিতেই বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হবে, সেখানে মানুষের থাকার জন্য ঘর বাড়ি তৈরি করতে লাগবে। ঘর বাড়ি তৈরি করতে গেলে কি করতে হবে, যে সমস্ত আশেপাশের যে সমস্ত জমিগুলো আছে, চাষযোগ্য জমি আছে বা পতিত জমি যেগুলো আছে, সেগুলোকে তখন কি ট্রান্সফার ইন্টু কিসে করতে হবে, ট্রান্সফার ইন্টু বড় বড় বিল্ডিং এ করতে হবে, বড় বড় ঘর তৈরি করতে হবে তোমাকে মানুষের থাকার জন্য। কিন্তু গ্রাহাম এখানে বলছেন যে না, শহরাঞ্চলে মানুষ জনসংখ্যা বাড়লেও যে সমস্ত কৃষি জমি আছে, যে সমস্ত জায়গাগুলো বা কৃষি ক্ষেত্রগুলো আছে, যেগুলো ওই শহরের লোকগুলোকে খাবারের যোগান দেয়, সেই অঞ্চল গুলোকে বিল্ডিং এ বা হচ্ছে কি বাড়িতে পরিণত করা যাবে না। ঠিক আছে, এটা তো উনি বলতে চেয়েছেন যে সামাজিক চাহিদা এবং বাজারের চাহিদা অনুযায়ী জমির ব্যবহার দরকার। সামাজিক চাহিদা এবং বাজারের চাহিদা, বাজারের চাহিদা মানে কি? বাজারের চাহিদা এবং সামাজিক চাহিদা, ঠিক আছে, সময়ের চাহিদা কি, যা ঘর বিল্ডিং বানাতে হবে, বাজারের চাহিদা কি, ফসল। সুতরাং এখানে বাজারের যে চাহিদাটা থাকবে সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, উনি 4 নম্বরে চাহিদা অনুসারে ভূমির ব্যবহার এটাকেই বলেছেন। 5 নম্বরে উনি কি বলেছেন কর্মসূচিতে? 5 নম্বরে বলেছেন পরিবেশের সুরক্ষা। 5 নম্বরে বলেছেন পরিবেশের সুরক্ষা। পরিবেশের সুরক্ষা। পরিবেশের সুরক্ষা মানে উনি কি বলেছেন? পরিবেশের সুরক্ষা বলতে উনি বলতে চেয়েছেন যে হচ্ছে কি, যেমন অপরিকল্পিত ভাবে, যেমন আমরা মৃত্তিকা ক্ষয়ের প্রধান একটা কারণ কি, যে কৃষি অপরিকল্পিত ভাবে যদি আমরা ধরো পশু চারণ করি, তারপর হচ্ছে কি তাহলে কি ভূমি ক্ষয়ের একটা আশঙ্কা থাকে। সেটা যদিও লিমিটেশন আছে, সেটা যদিও কম, কিন্তু ধরো অনেক ক্ষেত্রে অনেক অনেক সংখ্যায় যখন গবাদি পশু থাকে, অনেক সংখ্যায়, যেমন ধরো যদি গুজরাট যাও, রাজস্থান যাও, এই সমস্ত হরিয়ানা যাও, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই গবাদি পশুর যে খুরের আঘাতে যে ক্ষয়টা, সেগুলো ভালো বেটার ওখানে দেখতে হবে। ওখানে মাটিতে এমনিতেই তোমার হচ্ছে গিয়ে লুজ বা আলগা, তাহলে কি হয়, প্রচুর পরিমাণে ওখানে মানুষ প্রচুর পরিমাণে ওই গবাদি পশু থাকে দেখবে। ঠিক আছে, যখন ওই শস্য উঠে যাওয়ার পর তাদেরকে নিয়ে যাওয়া হয়, তখন কি হয়, তখন ওই তাদের যে খুর, সেই খুরের আঘাতে কি হচ্ছে, ওই মাটির ক্ষয়ের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং এই যে বিষয়গুলো, পরিবেশ সুরক্ষার বিষয়গুলো কিন্তু বলছে মাথায় রাখতে হবে। এই যে পাহাড়ি অঞ্চলে
অবৈজ্ঞানিক ভাবে যে চাষগুলো হচ্ছে সেটাও কিন্তু এটার মধ্যে পড়ছে। তার মানে কি অ্যাকচুয়ালি আলটিমেট বলার বক্তব্য যে হচ্ছে কি আমরা এই কর্মসূচিগুলোর দ্বারা কোনো একটা ভূমির গুণগত মানকে আমরা ঠিকঠাক বজায় রাখতে পারি এবং ভবিষ্যতেও যদি তাদের মানটা যাতে বজায় রাখানো যায় বা রাখতে পারা যায় তার চেষ্টা করা হয়েছে এই কর্মসূচিগুলোর দ্বারা। ঠিক আছে, এটা গেল তোমার পরিবেশের সুরক্ষা। তারপর আছে গিয়ে ভূমির মালিকের দৃষ্টিভঙ্গি বা ভূমির মালিকানা বা মালিকও কিছুটা কিছু থাকবে, যেমন ডিল থাকবে ভূমির মালিকের দৃষ্টিভঙ্গি। ধরো একটা মালিক আছে, মালিকের দৃষ্টিভঙ্গি, ভূমির মালিকের দৃষ্টিভঙ্গি মানে কি একটা ধরো মালিক আছে তার প্রচুর পরিমাণ জমি আছে, প্রচুর পরিমাণ জমি আছে। পাঞ্জাব টাঞ্জাবের দিকে দেখবে এক একজনের অনেক অনেক জমি থাকে, ঠিক আছে, এক একজনের অনেক জমি আছে, কিন্তু সেই মালিকটা হচ্ছে গিয়ে ঠিকঠাক ব্যবহার করতে যায় না, ঠিকঠাক ব্যবহার করতে যায় না ইন কেস অফ সে এগ্রিকালচার নলেজ তার মধ্যে নেই। ঠিক আছে, সে কিভাবে তার লেবারদেরকে কাজ করাবে বা কিসের চাষ করবে বা কি ওয়েতে চাষ করবে বা কোনটার পর কোনটা চাষ করবে এই সমস্ত জ্ঞানগুলো নেই। সুতরাং গ্রাহাম বলেছেন যে ভূমির মালিকের দৃষ্টিভঙ্গি সবসময় কিন্তু পজিটিভ হতে হবে, অর্থাৎ শিক্ষিত মনস্ক হতে হবে অ্যাবাউট মানে চাষবাস সম্বন্ধে উনি ভূমির মালিকের দৃষ্টিভঙ্গির কথা কিন্তু বলেছেন। ঠিক আছে, তারপরে আছে গিয়ে তোমার ভূমি ব্যবস্থাপনা, লাস্ট না হচ্ছে গিয়ে ভূমি ব্যবস্থাপনা। ভূমি ব্যবস্থাপনা বলতে কি বলছেন, ভূমি ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা বলতে উনি কি বুঝিয়েছেন না ভূমির সময় ভিত্তিক ব্যবহার অর্থাৎ শস্যাবর্তন এবং ভূমির সীমা নির্ধারণ। তার মানে এটা সব পয়েন্ট আছে, সাব পয়েন্টে কি বলতে পারি, সাব পয়েন্টে আমরা বলতে পারি যে এক নাম্বার হচ্ছে গিয়ে ভূমির সরি শস্যাবর্তন লিখো, তার ওটা লিখতে হবে না, শস্যাবর্তন। তার মানে কোন ফসলটার পর কোনটা আমাকে লাগাতে হবে, কোন ফসলের পর কোনটা আমাকে লাগাতে হবে সেইটা যদি না জানতে পারা যায় তাহলে কিন্তু ভূমির যে ল্যান্ড ইউজের ম্যানেজমেন্ট সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর একটা হচ্ছে কি ভূমির সীমা নির্ধারণ, ভূমির সীমা নির্ধারণ বলতে ভূমির সীমা নির্ধারণ তার মানে ভূমিটাকে উনি বলছেন যে ভূমিটাকে একটা সার্টেন ইয়েতে ভাগ করে নিতে, যে আমি সবসময় ল্যান্ড ইউজ মানে তো আর কৃষিকাজ না, মাথায় রাখবে সবসময় ল্যান্ড ইউজ মানে তো কৃষিকাজ না, ল্যান্ড ইউজ মানে এখানে পশুপালনও যুক্ত আছে, পশুপালনও যুক্ত আছে। সুতরাং কিছু জমিকে চাষবাসের জন্য রাখতে হবে এবং কিছু জমিকে পশুচারণের জন্য রাখতে হবে। এইটাকে উনি বলেছেন যেটা বাউন্ডারি দিয়ে দাও, যে যেদিকে আমি শস্য রোপণ করব সেদিকটা একটা আলাদা দিক এবং যে দিকটাতে আমি পশুপালন করব সেটা একটা দিক, এটাকে উনি বলেছেন ভূমির সীমা নির্ধারণ। এত কিছু বললাম, তার আগে বলি গ্রাহাম এই তত্ত্বটা তোমার হচ্ছে কি 1946 সালে দিয়েছিলেন এবং বিশেষ করে 1946 সাল মনে রাখবো, 1946 সাল। এবং বেস্ট কোথায়, বেস্ট ছিল কোথায় না, বেস্ট সেই আমেরিকা, কোথায় না আমেরিকা। আমেরিকা, ঠিক আছে। হয়েছে, এইগুলো গেল কর্মসূচি, এই কটা কর্মসূচি স্ক্রিনশট নিতে পারো বা যারা লিখে নিয়েছে তারা লিখে নিতে পারো। এইবারে বলছি এই কর্মসূচিগুলো যদি আমরা পালন করি, আরো আছে দু একটা আমি সেগুলো বললাম না, ঠিক আছে, এই কর্মসূচিগুলো যদি পালন করা যায় তাহলে ভূমির যথোপযুক্ত ব্যবহার আমরা করতে পারি এবং ভবিষ্যতের যে ভূমির ব্যবহারটা যে ভালো হবে সেটা আমরা বলতে পারি। এটা গেল কর্মসূচি। এবার 2 নম্বরে কি আসবে না, 2 নম্বরে আসবে আমি কি বলেছিলাম, আচ্ছা তার আগে বলে দিই, এটার উপর ভিত্তি করে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যান্ড ইউজ যে পুরো জোন, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে জোনকে সেই জোনগুলোকে মোট 8টি ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে এই কর্মসূচিগুলোর উপর ভিত্তি করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারকে তিনি 8টা ভাগে ভাগ করেছিলেন। কটা ভাগে ভাগ করেছিলেন তাহলে কোশ্চেন আসতে পারে এমসিকিউ, না 8টা ভাগে, কোথাকার ল্যান্ড ইউজ জোনকে ভাগ করেছিলেন না আমেরিকা যুক্তরাষ্ট্রের, কটা ভাগ করেছিলেন না 8টা। 8টা ভাগের প্রথমে কি ছিল, প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীতে কি ছিল ওই ভাগগুলো, প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীতে উনি লিখেছিলেন পতিত জমি, পতিত জমি।
বেয়ার ল্যান্ড। ঠিক আছে, 2 নম্বরে কি দ্বিতীয় শ্রেণীর ভূমি, 2 নম্বরে দ্বিতীয় শ্রেণীর ভূমি, কতগুলো লিখতে হবে নাও। দ্বিতীয় শ্রেণীর ভূমি, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি, এটা হচ্ছে পতিত জমি, এটাও হচ্ছে অলাভজনক কৃষি জমি, অলাভজনক কৃষি জমি, অলাভজনক কৃষি জমি। তারপরে তৃতীয় থেকে সপ্তম, তৃতীয় থেকে সপ্তমে কি আছে, তৃতীয় থেকে সপ্তমে কি আছে, তৃতীয় থেকে সপ্তম, তৃতীয় থেকে সপ্তমে আছে কি স্থায়ী কৃষি কাজ করা হয়, মানে এই জোনটাতে। তাহলে আরেকটা কোশ্চেন হয়ে গেল তোমাদের এখান থেকে, গ্রামের থেকে, স্থায়ী কৃষি কাজ, স্থায়ী কৃষি কাজ। এবং লাস্ট হচ্ছে অষ্টম জোন, অষ্টম জোন বা অষ্টম শ্রেণী, এখানে শ্রেণীতে দেবে শ্রেণী, শ্রেণীতে কি থাকবে না, এখানে উনি বলছেন এখানে উনি বলছেন হচ্ছে কি তোমার হচ্ছে আবাসিক স্থল, রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক স্থল, তারপর হচ্ছে কি কারখানা, আবাসিক স্থল, কারখানা, তারপর হচ্ছে কি শিল্পাঞ্চল শহর, শিল্পাঞ্চল শহর, এটা সব একই হলো শহর, হয়েছে। তাহলে অষ্টম শ্রেণী আর এই দুটো মনে রাখবে, ঠিক আছে, সবগুলোই মনে রাখবে। দিয়ে দিতে পারে যে হচ্ছে কি স্থায়ী কৃষি কাজ করা গ্রাহামের মতে, স্থায়ী কৃষি আমেরিকা যুক্তরাষ্ট্রের স্থায়ী কৃষি কাজ করা হয় কোন ল্যান্ড ইউজ জোনে, তাহলে বলবে তৃতীয় থেকে সপ্তম। ওরা বলে দেয় প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এরকম বলবে না, তৃতীয় থেকে সপ্তম বলবে, প্রথম শ্রেণী বলবে, দ্বিতীয় শ্রেণী বলবে, বা প্রথম থেকে বলবে দ্বিতীয়, এরকম বলে দেবে। ঠিক আছে, বা জিজ্ঞাসা করতে পারে যে আবাসিক স্থল বা কারখানা, শহর, এগুলো ল্যান্ড ইউজ জোনের বা ল্যান্ড ইউজ যে ব্যবহার, সে ব্যবহারের কোন শ্রেণীতে আছে, সেটা অষ্টম শ্রেণীতে আছে। ঠিক আছে, তাহলে এই গেল। তারপরে পয়েন্ট কি বলেছিলাম না, উদ্দেশ্য। প্রথমে ছিল কর্মসূচি, তারপরে ছিল উদ্দেশ্য। দেখো, উদ্দেশ্য বলতে কি, উদ্দেশ্য ওনার কিন্তু একটাই ছিল, ভূমি ব্যবহার সংক্রান্ত উদ্দেশ্য, উদ্দেশ্য একটাই ছিল। উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে তোমার ওই যে আমাদের যে বর্তমান, অতীত, অতীতের থেকে আমরা শিখছি কি, অতীত থেকে কি বর্তমান, বর্তমান থেকে কি না হচ্ছে ভবিষ্যৎ। কিসের ভবিষ্যৎ, কিসের না ভবিষ্যৎ, সবগুলোর হচ্ছে ভূমি, ভূমির ব্যবহার আমরা কোথা থেকে শিখছি, অতীত থেকে শিখছি। বর্তমানে যদি আমরা বলছি, উনি বলছেন যদি বর্তমানে, বর্তমানে যদি আমরা ভূমির ব্যবহার ঠিকঠাক করতে পারি, বর্তমান সময়ে ল্যান্ড ইউজের ব্যবহার যদি আমরা ঠিকঠাক নিয়মে করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতের যে আমাদের ল্যান্ড ইউজটা থাকবে বা নেক্সট জেনারেশনের জন্য যে ল্যান্ডটা থাকবে বা ল্যান্ড ইউজের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, সেগুলো কিন্তু তাদের তাদের প্রোগ্রেসকে ত্বরান্বিত করবে আর কি। তাহলে ওনার উদ্দেশ্য একটাই, যে ঠিকঠাক ভাবে কিন্তু জমির ব্যবহার কখন করব না, বর্তমান সময়ে, বর্তমান সময়ে ঠিকঠাক যদি আমার ভূমির ব্যবহার করা যায়, তাহলে সেই ভূমিটা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে, সেই ভূমিটা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে আর কি। এটি হচ্ছে গিয়ে গ্রামের তত্ত্বের মেন উদ্দেশ্য। এখন কিছু প্রিন্সিপাল বা নীতি আছে, প্রিন্সিপাল বা নীতি আছে। কিছু নীতি কি আছে গ্রামের তত্ত্বের, না নীতি নাম্বার 1, দেখো নীতিগুলো, নীতিগুলো হচ্ছে গিয়ে কর্মসূচির মতোই। ঠিক আছে, নীতিগুলো কর্মসূচির মতোই, শুধু একটা নীতি নীতি যোগ হয়ে যাবে। যেমন প্রথমে হচ্ছে ভূতাত্ত্বিক সমীক্ষা সংক্রান্ত নীতি, তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি যে ভূতাত্ত্বিক, ভূতাত্ত্বিক সমীক্ষা সংক্রান্ত নীতি। তার মানে উনি যে কর্মসূচিগুলোর কথা বললেন, দেখো তোমরা যখন প্রথমেই লিখেছো, ওখানে কি, ওখানে লিখেছিলে ভূতাত্ত্বিক সমীক্ষা, লিখেছিলে না, লিখেছিলেন তো, সেটাই হয়ে গেল কি না ভূতাত্ত্বিক সমীক্ষা সংক্রান্ত নীতি। এটা ইলাবোরেট করার দরকার আছে কি, এটা ইলাবোরেট করার দরকার নেই। যে সেই যে প্রথমেরটা আমি বললাম যে যেখানে কৃষি কাজ হচ্ছে, হঠাৎ যদি সেখানে তুমি কোনো
ভ্যালুয়েবল, তোমার হচ্ছে কি ধরো কয়লার সন্ধান পেলে বা হচ্ছে কি লোহার সন্ধান পেলে, তখন কি হবে উনি বলছেন যে সেক্ষেত্রে চাষবাস ছেড়ে ওই কয়লা বা লোহাটার মাইন করাটাই সব থেকে ভালো। এটাকে বলা হয় ভূতাত্ত্বিক সমীক্ষা সংক্রান্ত নীতি। তারপরে কৃষিকাজ সংক্রান্ত নীতি, এটা কি? কৃষিকাজ সংক্রান্ত নীতি, এগুলো লিখে রাখবে। কৃষিকাজ সংক্রান্ত নীতি, এটা কি না ওই যে কৃষি পরিকল্পনা যেটা আমি বললাম, সেটা হচ্ছে কি কৃষি কাজ সংক্রান্ত নীতি। তার মানে তুমি সেখানে গিয়ে পরিকল্পনা করবে যে চাষবাস আমি জলসেচ, তারপর হচ্ছে কি তোমার উন্নত ফলনশীল বীজ, সার, এই সমস্ত জিনিসগুলো। তারপরে কি সামাজিক চাহিদা ও বাজার সংক্রান্ত নীতি, ওই যে যেটা বললাম সামাজিক চাহিদা ও বাজার সংক্রান্ত নীতি। বাজার সংক্রান্ত নীতি, এটা একটা গেল। এবং 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে ভূমির উৎপাদন। 4 নম্বরে আছে ভূমির উৎপাদন সংক্রান্ত নীতি। তারপর হচ্ছে কি পরিবেশ সংক্রান্ত 5-এ সেম ওই যে কর্মসূচিগুলো যেগুলো বললাম সেগুলোই, পরিবেশ সংক্রান্ত নীতি, এগুলোকে উনি পরবর্তীতে প্রিন্সিপালে কনভার্ট করেছিলেন, পরিবেশ সংক্রান্ত নীতি। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে কি আরো আছে ভূমির ব্যবহার সংক্রান্ত নীতি, ভূমির উৎপাদন সংক্রান্ত নীতি, আর ভূমির ব্যবহার একটা আছে, ভূমির ব্যবহার। ভূমির ব্যবহার বলতে কোনটা? ভূমি ব্যবহার ওই যে বললাম শস্যাবর্তন এবং কি সীমা নির্ধারণ। তাহলে স্যার এটাকে জিস্ট আকারে যদি বলেন তাহলে এটার মূল বক্তব্যটা কি? মানে ভূমিটাকে আরো উন্নততর ভাবে ব্যবহার করা। হ্যাঁ, ভবিষ্যতে তুমি যে ভূমিটাকে, ওনার উদ্দেশ্যটা আমি যখন বললাম যে ভবিষ্যতে তুমি যেভাবে ব্যবহার করছো তার থেকে আরো বেটার ভাবে ভালো ব্যবহার করা এবং বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করা, যাতে ভবিষ্যৎটা ভালো হয়। বুঝতে পারছো? পেরেছো বুঝতে? হ্যাঁ স্যার, মানে বিজ্ঞানসম্মত ভাবে যেন পরবর্তীকালে আরো এর বেটার ভাবে কাজে লাগানো যায়, তাই তো? কাজে লাগানো সেই যায়, কারণে ঠিক তিনি ঠিক। কর্মসূচিগুলো লিখেন এবং কর্মসূচিগুলোকে তিনি নীতিতে পরিবর্তন করেছেন, তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাছাড়া এই ঠিক ক্ষেত্রে ঠিক। যেটা বললেন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আর অষ্টম শ্রেণী। প্রথম হুম শ্রেণীতে বললেন যে প্রতিটি জমি, দ্বিতীয় শ্রেণীতে হুম বললেন অলাভজনক কৃষিকাজ, তৃতীয় শ্রেণীতে বললেন স্থায়ী কৃষিকাজ। ডাইরেক্ট চলে হুম এলেন অষ্টম শ্রেণী, আবাসিক স্থল হুম। কারখানা সহ, অর্থাৎ ডাইরেক্ট স্যার মাঝের যে অংশগুলো। না, আমি বললাম তৃতীয় থেকে সপ্তম, মানে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর যে ল্যান্ড ইউজটা থাকবে সেটা হচ্ছে কি আচ্ছা কৃষিকাজ। আচ্ছা। 3 নম্বরে যেটা তৃতীয় থেকে সপ্তম ছিল, দেখো তৃতীয় থেকে সপ্তম লেখা আছে না, যেটা হ্যাঁ খাতায় লিখেছিল, হ্যাঁ তৃতীয় থেকে সপ্তম। তাহলে 3 হ্যাঁ। নাম্বার থেকে 7 নাম্বার, তাহলে থাকে কোন 8 নাম্বারটাই তো থাকে। বুঝতে পারছি, তৃতীয় থেকে সপ্তম, হ্যাঁ হ্যাঁ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করে না লিখে একসাথে লিখে দিলাম মানে তৃতীয় থেকে সপ্তম। উনি এটাকে জোনে ভাগ করে দিয়েছেন, তো জোনে ভাগ করেছেন, তো? হ্যাঁ, উনি জোনে ভাগ করেছিলেন, আমেরিকা যুক্তরাষ্ট্রকে আচ্ছা জোনে ভাগ করেছিলেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। হুম। তাহলে এই যে নীতিগুলো, এগুলো নীতিগুলো সেম যেগুলো আমি বললাম। ঠিক আছে, যে কৃষি সংক্রান্ত নীতি, সামাজিক চাহিদা, ওই যে বললাম যে কোনো একটা অঞ্চলে ধরো পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, তাহলে পপুলেশন বৃদ্ধি পেলে কি সেখানে বাড়ি করে দেবো? আগে আমাকে দেখতে হবে যে আমার যে ওইখানের যে কৃষি জমিগুলো আছে সেই জমিগুলো আমাকে খাবার ঠিকঠাক সাপ্লাই দিতে পারবে কিনা। ঠিক আছে, আমার এত পপুলেশন আসলো, আমার খাবার যদি ঠিকঠাক সাপ্লাই করতে আমি না পারি, তখন কি হবে? তখন সেখানে প্রোডাকশন বাড়াতে হবে, কৃষি পরিকল্পনা করতে হবে, ভূমির শস্যাবর্তন করতে হবে। ওটাকে ঘর বাড়ি করার থেকে বলছেন ওটাকে, যেটা কৃষিকাজ হচ্ছিল সেটা কৃষিকাজই হোক, ঘর বাড়ি করার দরকার নেই, ওনার মতে এটা।
ঠিক আছে, ভূমির উৎপাদন সংক্রান্ত নীতি সেম টু সেম, তুমি কিভাবে সেখানে প্রোডাকশন করছো, কি কি দিচ্ছ সেটা। পরিবেশ সংক্রান্ত নীতি সেটা বললাম যে পাহাড়ি অঞ্চলে স্ল্যাশ এন্ড বার্ন বলো, বা হচ্ছে কি তোমার ওই যে গবাদি পশু চারণকে তুমি যদি নিয়ে যাও, অবৈজ্ঞানিক ভাবে যদি চাষ করো, বড় বড় আল দাও, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যেহেতু আমেরিকা এই তত্ত্বটা যেহেতু বেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, সেহেতু ওইখানে উনি কি পেয়েছিলেন, বড় বড় জমি পেয়েছিলেন, বড় বড় জমিতে উনি ফিল্ড সার্ভে করেছিলেন, তারপরে উনি এই সমস্ত ব্যাপারগুলো দিয়েছিলেন। আমাদের এখানে অত বড় বড় গবাদি পশুর পাল দেখা যায় না, তো দেখা যায় কি তুমি আমেরিকা যুক্তরাষ্ট্র সেগুলো পাবে, অনেক বড় বড় তুমি পশু চারণ ভূমি পাবে। ঠিক আছে, সুতরাং এই যে মডেলটা, গ্রামের যে মডেলটা, এই মডেলটা একমাত্র তুমি যদি ভাবো, এটা কিন্তু আমেরিকার ক্ষেত্রেই বা উন্নত যে দেশগুলো আছে যেখানে বৃহৎ আয়তন জমি আছে, বা যেখানে মিক্সড ফার্মিং হয়, মিশ্র কৃষি হয় আর কি, সেই সমস্ত অঞ্চলগুলোতেই কিন্তু প্রযোজ্য। আমাদের ইন্ডিয়ার মতো দেশে ছোট ছোট ওই যে জমি বানিয়ে যেখানে নিবিড় কৃষিতে চাষ হয়, সেখানে কিন্তু এই মডেলটা প্রযোজ্য নয়। ঠিক আছে, কারণ আমাদের দেশের বেশিরভাগ ম্যাক্সিমাম এগ্রিকালচার যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা যথেষ্ট অভিজ্ঞ। ঠিক আছে, কিন্তু তাদের যে কৃষিগত যে বিদ্যা, সেই বিদ্যাটা কিন্তু নেই তাদের মধ্যে। ঠিক আছে, আছে, তারা কোন সার ব্যবহার করতে হয় জানে, কিন্তু দেখবে সঠিক পরিমাণে কি ব্যবহার করে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে ছড়িয়ে দিলাম এরকম করে হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক নয়, এটা তো ল্যান্ড ইউজের ব্যবহার ঠিকঠাক হচ্ছে না, হয় সেখানে ক্ষার বেড়ে যাচ্ছে জমির, নাহলে অম্লত্ব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো তো হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে ভূমি ব্যবহার সংক্রান্ত যে তত্ত্ব গ্রাহাম, সেটা একমাত্র উন্নত যে দেশগুলো আছে, যেমন ব্রাজিল বলো, তারপরে হচ্ছে ব্রাজিল উন্নয়নশীল দেশ, যেমন ধরো আহ আমেরিকা যুক্তরাষ্ট্র বলো, বা নেদারল্যান্ড বলো, ঠিক আছে, বা ইউরোপের কিছু কান্ট্রি বলো, সেগুলোর ক্ষেত্রে এই এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু প্রযোজ্য, বা ওনার যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কিন্তু প্রযোজ্য। কিন্তু উন্নয়নশীল যেগুলো দেশ আছে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সেক্ষেত্রে এই তত্ত্বটা বা ওনার যে মডেলটা, সেটা কিন্তু প্রযোজ্য হবে না, ওনার নীতিগুলো কিন্তু সব জায়গায় কিন্তু মেনে নেওয়া কিন্তু সম্ভব না। উনি যে কথাটা বলছেন সামাজিক চাহিদা ও বাজার সংক্রান্ত নীতি, এটা কিন্তু সব জায়গায় ইম্পসিবল ব্যাপার। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এত পরিমাণে ক্রাউডনেস আছে, সেন্ট্রাল সিটি গুলোতে প্রচুর পরিমাণ আছে, সেক্ষেত্রে তোমাকে কৃষি জমিগুলোকে কনভার্ট করতেই হবে। কৃষি জমিগুলোকে বসবাসের মানে বাড়ির জন্য কনভার্ট করতে হবে, নাহলে থাকবে কোথায়? ভার্টিক্যাল যদি ডিস্ট্রিবিউশন করো, আমাদের ছোট স্মল টাউনে অত ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হয় না, বা কিছু কিছু অঞ্চলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য তোমার হচ্ছে গিয়ে পারমিশন দেওয়া হয় না, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে কৃষি জমিগুলোকেই তোমার হচ্ছে গিয়ে অধিগ্রহণ করা হয় তোমার হচ্ছে বাড়ি টাড়ি বানানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা গেল ভূমি ব্যবহার সংক্রান্ত গ্রামের তত্ত্ব, ব্যাস, আর কিছুই নেই। ঠিক আছে, আর এলডি স্ট্যাম্পে যেটা বললাম, সিলেবাসে তোমাদের আছে এলডি স্ট্যাম্পটা, আর কিছু পড়তে হবে না, কিন্তু সিলেবাসে এলডি স্ট্যাম্পটা আছে, এলডি স্ট্যাম্পটা একবার দেখে নেবে, তাহলে ওরা আবার রিডিং পড়লে ওটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দিন গোলার